যে কাজটা করব যে এটাকেই আমরা আরেকটা ট্যাবে ওপেন করব এন্ড বেসিক্যালি হ্যাঁ, তো কিছুটা এরকমই থাকবে বলা যায় যে আইএলটিএসেও অবশ্য এত পেজের মতন থাকবে না, টেক্সটের মতন থাকবে এবং পাশে অ্যান্সার্স গুলো এরকম এভাবে থাকবে আর কি। তখন ওখানে সিলেক্ট করার অপশন থাকে। যাই হোক, সো বেসিকলি আমরা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, এই দুইটাতে আচ্ছা এই কোশ্চেন টাইপ আমরা হচ্ছে কোশ্চেন টাইপ আকারে আর কি আমাদের ক্লাসগুলো ভাগ করা। সো ওইভাবেই করব। আর লাস্টে যে আমাদের টাইম থাকলে আমরা হ্যাঁ মক টেস্ট ফর রিডিং রাইটিং ব্যাচ, আচ্ছা হ্যাঁ, সো তখন একটা দেখাই দিব লাস্টের দিকে। ওকে, তো আমাদের ট্রু ফলস নট গিভেন, সেখানে আমরা বলছিলাম যে একটা জিনিস যদি মেনশন থাকে তাহলে ট্রু, যদি মেনশন না থাকে তাহলে ফলস। আর যদি এমন থাকে যে মনে হচ্ছে মেনশন কিন্তু আবার কথাটা একটু ঘুরে গেছে এবং সেটা আমরা দেখব, তখন সেটা কিন্তু হবে নট গিভেন। আচ্ছা, সো প্রথমে আমরা যে কাজটা করি, আমরা শুরুতে অবশ্যই আগে কখনোই রিডিংটা করি না। আমরা বেসিক্যালি ফার্স্ট কাজ আমাদের হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করা। সো আমি শুরু করতেছি যে আমাদের যে মোস্ট geoglyphs in England are located in a particular area of the country. আচ্ছা, geoglyphs particular area, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আমাদের কিওয়ার্ড। There are more geoglyphs in the shape of a horse than any other creature. So horse, more geoglyphs. Okay. A recent dating, so আমরা দুইটা দেখলাম, দুইটাকে আমরা পড়লাম এবং মার্ক করলাম। আচ্ছা, a recent dating of the Uffington white horse indicates that people were mistaken about its age. আচ্ছা, একটা হচ্ছে এজ নিয়ে, একটা historians have come to an agreement about the origins of the longman of Wilmington. Okay, so recent dating এ recent age mistaken Uffington, তো এটা আমরা দেখলাম। এরপরে কি ছিল যে অরিজিনস লংম্যান, হিস্টোরিয়ান্স না মার্ক করলেও চলবে। আচ্ছা, সো এই দুটো আমরা দেখলাম। Geoglyphs were created by people placing white chalk on the hillside. Many geoglyphs in England are no longer visible. আচ্ছা, so basically white chalk, hillside, okay, আর many geoglyphs in England are no longer visible. No visible. Okay, so the shape of some geoglyphs has been altered over time. Okay, আর একটা হচ্ছে the fame of the Uffington white horse is due to its size. So একটা হচ্ছে altered, shape altered, আর একটা হচ্ছে fame, size. So these are our keywords. So মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল যে দেখা যায় যে অনেক টাইমে এরকম টাইপ অফ ট্রু ফলস নট গিভেন দাও, তো ডিরেক্ট কোশ্চেন থাকলে হয়তো বোঝাটা এত ইজি হতো না। বাট যেহেতু ট্রু ফলস নট গিভেন দেওয়া, এখানে কিন্তু ইজিলি একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের এইখানে জিওগ্লিফস নিয়ে কথা বলা হচ্ছে, যেটা বেসিকলি হচ্ছে হিল সাইডে বা পাহাড়ে যে মানে ডিফারেন্ট আঁকানো যে চিত্র পাওয়া যায়, মানে এনশিয়েন্ট টাইমসের বা অনেক আগের, ঠিক আছে, স্টোন এজের। সো সেটাকে বলতেছে জিওগ্লিফস এবং এটা ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। সো হর্স নিয়ে পাওয়া গেছে আমরা যেটা আইডিয়া পাইলাম, তারপরে আরো কিছু মানে বলা হয়েছে আর কি, চক দিয়ে ইয়া করতো সাইজের কারণে। জি, বল। ভাইয়া আমরা কি আগে কোয়েশ্চেন গুলো সব পড়বো তারপরে গিয়ে হচ্ছে অ্যান্সার বের করবো নাকি একটা একটা করে ধরবো? ওকে, একটা একটা করে ধরবো বলতে কি বুঝাচ্ছেন, যে একটা একটা করে কোশ্চেন? মানে ধরেন নাম্বার 1 আমি এটা পড়লাম, পড়ার পরে হ্যাঁ, এখানে যেগুলো কিওয়ার্ড ওগুলো দিয়ে আপনার প্যাসেজে বের করবো, ফাইন্ড আউট করবো। না এটা রং অ্যাপ্রোচ।
এটা রং অ্যাপ্রোচ কেন আপনাকে আমি বলি, আপনি ধরেন 1 নাম্বার কোশ্চেনটা পড়ে আপনি প্যাসেজে চলে গেলেন খুঁজতে, ঠিক আছে? এখন আপনি খুঁজেই পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনি আবার ব্যাক এসে দেখা যাচ্ছে যে 1 নাম্বারটা হয়তো আরেকবার পড়ে আরেকবার প্যাসেজে খুঁজবেন, অথবা আপনি ভাববেন যে আচ্ছা ঠিক আছে এটা স্কিপ করি 2 নাম্বারে যাই, এবং 2 নাম্বারে আপনি পড়ার মানে কিওয়ার্ডস গুলা পড়ে তারপরে আপনি আবার খুঁজতেছেন স্ক্যান করে আপনার প্যাসেজ, মানে আবার আপনি খুঁজতেছেন, তারপরে দেখলেন যে আপনি হচ্ছে আহ, তারপরে এমনও হতে পারে যে আপনি আইদার পাবেন, অথবা এমনও হতে পারে যে 2 এর ক্ষেত্রেও সেম হচ্ছে। তারপরে আপনি হয়তো আইদার 2টা আবার মানে কোশ্চেন থেকে পড়ে আবার প্যাসেজে যাচ্ছেন, অথবা আপনি 3তে মুভ অন করতেছেন, হুইচএভার আপনি যেটাই, এটা রং অ্যাপ্রোচ, ঠিক আছে? কারণ আপনার আপনার যদি একটা মিস যায়, কথার কথা আপনার যদি একটা মিস যায় এবং যাবে, গেলে কিন্তু আপনার কিন্তু আবার কোশ্চেনে ব্যাক যাওয়া লাগতেছে। তো আপনার হয়তো ব্রেন আপনাকে ট্রিক করে বলবে যে হ্যাঁ আরেকবার পড়ো কোশ্চেনটা, তাহলে হচ্ছে আরেকবার পড়েন কোশ্চেনটা তাহলে পারবেন, ঠিক আছে? আপনার ব্রেন আপনাকে ট্রিক করলো, সো আপনি দেখা যায় যে আবার পড়ে আবার গেলেন, এটা কিন্তু টাইম ওয়েস্ট। সো আমি যেটা সাজেস্ট করি স্টুডেন্টদের, এবং আমরা গতকালকে যে থিওরিটিক্যাল ক্লাসেও পড়লাম, বেসিক্যালি ট্রাই টু অ্যাটলিস্ট টু কোয়েশ্চেন্সের কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে, অ্যাটলিস্ট 3 হইলে ভালো হয়। কারণ অনেক সময় এমন হতে পারে যে আহ, এটা কেন এটা বলতেছি যে দুইটা দুইটা কোয়েশ্চেনে কিওয়ার্ডস মনে রাখতে হবে কেন, কারণ এমন হওয়া মানে নর্মাল এবং হয়, মানে কমনলি হয়, সেটা হচ্ছে যে আপনি আপনি 1 নাম্বারটা খুঁজতে যে 1 নাম্বারটার অ্যান্সার না পেয়ে আপনি 2 নাম্বারের সাথে আপনার ওয়ার্ড মিলে গেছে স্ক্যান করতে যে, এবং আপনি কিন্তু তখন কিন্তু 2 নাম্বারের অ্যান্সারটা পেয়ে গেলেন। তখন আপনি বুঝলেন আচ্ছা ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমার 2 নাম্বারের অ্যান্সার এখানে যেহেতু পেলাম, এইটার আগেই 1 নাম্বার অ্যান্সারটা থাকবে, ঠিক আছে? এবং এটা হয়তো শুরুর দিকে খুব একটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট ধরেন যদি এমন হতো যে আপনি 1 নাম্বারটার অ্যান্সার পেলেন, ঠিক আছে? আপনি 1 নাম্বার অ্যান্সারটা পাওয়ার পরে আহ, মানে আপনি তারপরে আইদার 2 নাম্বার পেতে পারেন, ঠিক আছে? অথবা মানে 3, আমি এই জন্য মানে স্টুডেন্টদের আসলে সাজেস্ট করি মানে অ্যাটলিস্ট 2টা তো বলি, বাট আসলে টু বি অনেস্ট 3টার কিওয়ার্ড মনে রাখা হচ্ছে বেস্ট। কেন? কারণ আপনি দেখেন 1 নাম্বারটা আপনি পারলেন, 2 নাম্বারটা মিস গেল, 3 নাম্বারের অ্যান্সারটাতে এসে আপনি পৌঁছালেন। তখন আপনি কিন্তু জানেন যে এই 1 আর 2 এর মাঝামাঝি কোনো জায়গায় কিন্তু আমার 2 নাম্বারের অ্যান্সারটা মানে আছে আর কি। সো আপনি যখন মানে বেশি কোশ্চেনের কিওয়ার্ড মনে রাখবেন, এবং আসলে 3টা রাখাটা পসিবল, 2টা রাখাটা ইজিয়ার, এই আর 4টা রাখাটা একটু কঠিন হয়ে যায়। সো এই 3টা রাখতে এই জন্য আমি স্টুডেন্টদেরকে বলি যে বেস্ট হয়, কারণ মানুষের একটা মিস যাইতে পারে, 2টা মিস যাইতে পারে, তার বাট থার্ড মানে 3বার মিস যাওয়া আসলে টাফ, ঠিক আছে? যদি সে আসলে কোশ্চেনটা ঠিক মতো মানে কিওয়ার্ড গুলা মার্ক করে থাকে, ঠিক আছে? সো সে যখন পাবে 3 নাম্বারের অ্যান্সারটা, সে যখন পেয়ে যাবে, দেন হি নো যে এর আগেই আমার 2 নাম্বারের অ্যান্সারটা আছে। তখন তার কিন্তু আবার কোশ্চেনে, তার যেহেতু অলরেডি মনে আছে কিওয়ার্ডটা, এবং কিওয়ার্ড গুলা ইজি হয়ে থাকে সাধারণত, ঠিক আছে? খুব বেশি কঠিন না, মানে এই জন্য আমরা স্পেসিফিক, এই জন্য আমি হচ্ছে গতকালকে থিওরিটিক্যাল ক্লাসে বলছিলাম যে কিওয়ার্ড বলতে আমরা কি বুঝাচ্ছি। কিওয়ার্ড বলতে আমরা বুঝাচ্ছি যে যেই ওয়ার্ডটা যদি আমি এই সেন্টেন্স থেকে নিয়ে নেই, তাহলে আসলে তাহলে মানে এটা ইনকমপ্লিট একটা সেন্টেন্স হবে, এবং এটার মিনিংটা ঠিক মতন দাঁড়াবে না, মানে যেটার উপর ডিপেন্ড করে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাই আমার কিওয়ার্ড। যেমন সো এখানে দেখা যেতে পারে জিওগ্লিফস, ঠিক আছে, আর পার্টিকুলার এরিয়া। আচ্ছা, এখানে কি নিয়ে কথা হচ্ছে? জিওগ্লিফস, তো এটা একটা কিওয়ার্ড। আবার কি নিয়ে, কিসের মানে কোথায়, মানে ইংল্যান্ডে আছে, ঠিক আছে, বাট এই পুরাটাই তো ইংল্যান্ডকে নিয়েই, ঠিক আছে? এবং এটা আপনার মানে এটা মোটামুটি পরের কোশ্চেন গুলো দেখেও বোঝা যাচ্ছে। আর যেহেতু আর তো বেসিক্যালি এখানে জিওগ্লিফস হচ্ছে একটা কিওয়ার্ড। আর সেকেন্ডলি হচ্ছে যে আসলে কি নিয়ে কথা বলতেছে, লোকেশন নিয়ে। সো লোকেশন যদি হয় তাহলে অবশ্যই কোনো পার্টিকুলার এরিয়ার কথা বলতেছে, ঠিক আছে? পার্টিকুলার এরিয়াটাকে যদি আমি বাদ দেই, মোস্ট জিওগ্লিফস ইন ইংল্যান্ড আর লোকেটেড ইন দ্য কান্ট্রি, ঠিক আছে? এটার কিন্তু মিনিংটা জাস্ট পার্টিকুলার এরিয়াটা দিলে কিন্তু মিনিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দিজ আর কিওয়ার্ডস, ঠিক আছে? সো
এই এবং এগুলো ইজি দেখেন, জিওগ্লিফস পার্টিকুলার এরিয়া, মোর জিওগ্লিফস হর্স। ঠিক আছে, এটা মনে রাখা, দেখবেন যে আপনার 6টা ওয়ার্ড আপনি মনে রাখতেই পারবেন। ঠিক আছে, 3টা সেন্টেন্স মনে রাখার থেকে 6টা ওয়ার্ড মনে রাখা ইজিয়ার। সো জিওগ্লিফস পার্টিকুলার এরিয়া, মোর জিওগ্লিফস হর্স। আর আপনার পাশেও থাকবে, অবশ্যই পাশেও থাকবে। সো এই দিক দিয়ে আপনার স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে আপনি চোখ বুলাইতে পারবেন। বাট যত কম আসলে আপনার চোখ মাথা ঘুরে, মানে আপনার এই পাশে দেখতে যত টাইম লাগবে তার থেকে আপনার ব্রেনে থাকলে ব্যাপারটা আপনার টাইমটা আরো কম লাগবে। ঠিক আছে, সো আমরা একটু দেখি এখন কোশ্চেনটাতে। সো আমরা এখানে ইয়া করি। সো আমরা এখন ওয়ার্ড খুঁজবো জিওগ্লিফস। ওকে, জিওগ্লিফস এবং পার্টিকুলার এরিয়া। ওকে, সো এখানে একটা জিনিস দেখতে হবে যে আমাদের আপনার এই কি বলে, এখানেই আমাদের আচ্ছা, আমরা আবার ইয়া করি। তো আমাদের 6টা কিওয়ার্ড মনে রাখতেছি আমরা, জিওগ্লিফস পার্টিকুলার এরিয়া, মোর জিওগ্লিফস হর্স বা শেপ হর্স বলা যেতে পারে, রিসেন্ট উফিংটন হর্স, মিস্টেকেন এজ। ওকে, সো আমরা যদি একটু ওয়ার্ডগুলা খুঁজি, ঠিক আছে, ইংল্যান্ড পাইছি আমরা। আচ্ছা, সো আপনি যখন এমনি জাস্ট চোখ বুলায় যাচ্ছেন তখন কিন্তু আপনার একটা পার্টিকুলার লোকেশনের কথা কিন্তু আপনার চোখে পড়বে। ঠিক আছে, এবং এই জন্যই আমি বলি যে আসলে আপনি যখন স্ক্যানিং করতেছেন, নট নেসেসারিলি আপনি কিন্তু ওই ওয়ার্ডটাই খুঁজতেছেন। আইদার আপনি সেই ওয়ার্ডটাই খুঁজছেন, অথবা আপনি প্যারাফ্রেজ খুঁজছেন, অথবা সিনোনিম খুঁজছেন। এই তিনটার একটা। সো বেসিক্যালি যখন কোনো পার্টিকুলার এরিয়ার কথা যখন আমার মাথায় আসে, যখনই দেখতেছি মানে সাউদার্ন কাউন্টিজের কথা বলতেছে, এবং এর আগেও ভাস্ট মেজরিটির কথা আসতেছে। ঠিক আছে, ভাস্ট মেজরিটির সিনোনিম কি? মোস্ট। সো এখানে কিন্তু সিনোনিম আসছে। আবার সাউদার্ন কাউন্টিজ বেসিক্যালি কি? আপনার প্যারাফ্রেজ, মানে একটা পার্টিকুলার এরিয়ায় বোঝাচ্ছে। সো এভাবে কিন্তু একটু ঘুরাই দিবে, রাইট? সো দেখেন আমরা কিন্তু জাস্ট একটু এক ঝলক দেখতে, স্ক্যান করতে কিন্তু আমরা কিন্তু 1 নাম্বারের অ্যান্সারটা পেয়ে গেলাম, অ্যান্ড ডেফিনেটলি দিস ইজ ট্রু। ঠিক আছে, এবং ফুলটাই লিখবেন, আমি জাস্ট শর্ট করে লিখতেছি। অবশ্যই ট্রু লিখবেন, টি লিখবেন না শুধু। ওকে, সো আমরা নেক্সটটাতে চলে যাই। আমাদের ছিল মোর হাইরোগ্লিফিক্স এবং হচ্ছে হর্স। আচ্ছা, আমরা এখানে একটা হর্স পাইছি। ওকে, তারপরে উফিংটনে হর্সে চলে গেছি। আচ্ছা, রিডেটেড, এই যে এজের কথা বলতেছে। আচ্ছা, এই যে দেখেন, এটা একটু প্যারাফ্রেজ করছে, প্রিভিয়াসলি অ্যাসাইন্ড। প্রিভিয়াসলি অ্যাসাইন্ড মানে কি? তার মানে আগে একটা ভুল ডেট দিছিল, ইভেন ওল্ডার, রাইট? সো আমরা কিন্তু 3 নাম্বারের অ্যান্সারটা পেয়ে গেলাম। 3 নাম্বারের অ্যান্সারটা পেয়ে গেলাম, রাইট? 3 নাম্বারের অ্যান্সারটা কিন্তু আমাদের ট্রু। দেখেন, রিসেন্ট ডেটিং, রাইট? রিডেটেড মানে কি? রিসেন্ট ডেটিং, কিন্তু এটা কিন্তু সিনোনিম ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। আবার মিস্টেকের কথা যেহেতু বলছে, দেখেন প্রিভিয়াসলি অ্যাসাইন মানে কি? আগে দেয়া হয়েছিল, মানে এখানে কোনো রং হচ্ছে। সো এখানে কিন্তু সিনোনিম দিয়েই কিন্তু কভার করে দিছে বেসিক্যালি। ঠিক আছে, এবং ওল্ডার দিয়ে কি আমরা এজ বুঝতেছি। সো দিস ইজ দ্য অ্যান্সার টু নাম্বার 3, দিস ইজ দ্য অ্যান্সার টু নাম্বার 1। তার মানে এর মাঝে কিন্তু আমার নাম্বার 2 আছে, যেটা হচ্ছে শেপের কথা বলতেছে এবং মোর জিওগ্লিফসের কথা বলতেছে। সো এখন কোশ্চেন আসে আমাদের এইখানে, কিন্তু দেয়ার ইজ এখানে কিন্তু কোনো পার্টিকুলার, দেখেন কয়েকটার উল্লেখ আছে। হ্যাঁ, এখানে মেজরিটির কথা আছে, মোরের সাথে যায়, বাট এখানে সবগুলার কথাই বলতেছে। তারপর আমরা 3 নাম্বারের অ্যান্সারে চলে যাচ্ছি। সো বেসিক্যালি এখানে কিন্তু কোনো পার্টিকুলারলি হর্সের কথা বলতেছে না, এখানে কয়েকটা একসাথে বলতেছে। এবং আমরা বলেছি যে যদি আপনার মনে হবে, ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু আপনার মেজরিটি পড়লে হয়তো আপনার মনে করবে হ্যাঁ হয়তো পেয়ে গেছে, ওকে ট্রু। বাট ব্যাপারটাকে এমন ভাবে ঘুরানো যে হ্যাঁ এই সবগুলোই পাওয়া গেছে 300 বছর পরে। ঠিক আছে, ডেট উইথিন দ্য লাস্ট 300 ইয়ার্স, 300 ইয়ার্স এর মধ্যে পাওয়া গেছে। So দেখেন এখানে কিন্তু ওরা আপনাকে মিসগাইড করার ট্রাই করতেছে, কারণ এখানে আপনি হর্স ধরেন, আপনি শুধু জাস্ট ওয়ার্ড হিসাবে স্ক্যান করতেছেন, আপনি হর্স পেলেন, আপনি মেজরিটি পেলেন, ওকে ঠিক আছে ট্রু না।
এখানে দেখেন আপনার কিন্তু ট্রু মনে হতে পারে জাস্ট বেসিক ওয়ার্ড স্ক্যান করে। আপনি যদি সিনোনিম প্যারাফ্রেজের কথা যদি মাথায় না রাখেন বা সিনোনিমের কথাও যদি আপনি মাথায় রাখতে যান, সিনোনিমের এখানে অবশ্য কিছু নাই, বাট আপনার কাছে কিন্তু নর্মালি মনেই হতে পারে, বা প্যারাফ্রেজের তো এখানে কিছু দেওয়া নাই ওরকম, সো আপনার কিন্তু মনে হবে ট্রু। ওকে, জাস্ট আমি ওয়ার্ড দেখে গেলাম ট্রু। বাট দেখেন এখানে কয়েকটার কথা উল্লেখ করছে, আবার এখানে হচ্ছে সবগুলার কথা বলতেছে। সো দিস ইজ obviously this is not given. তো এইভাবে যদি আপনি তিনটার মনে রাখেন, ঠিক আছে, এবং আপনি প্রথম আপনার হয়তো মনে হতে পারে যে তিনটা কোশ্চেনের কিওয়ার্ড মনে রাখবো, 6টা ওয়ার্ড মনে রাখবো, আমি কি মনে রাখতে পারবো, ভুলে যাব, এটা আপনার মনে হতেই পারে। বাট অ্যাজ ইউ প্র্যাকটিস, দেখবেন যে আপনার হ্যাবিট হয়ে গেছে। ঠিক আছে, আপনি দেখবেন যে আপনার হ্যাবিট হয়ে গেছে। এবং মানে এমন আছে যারা দেখা যাচ্ছে একসাথে 4টার কিওয়ার্ড নিয়ে শুরু করে। বিগত এরকম স্টুডেন্ট পাইছি যে ভাইয়া 3টা আসলে কম হয়ে যায়, 4টাই করি, সো 4টাই করতো। সো এটাই আর কি। সো বেসিকলি আপনি 3টা ইজ অপটিমাল, যে আপনি মানে অনেক বেশি মনে রাখতে হচ্ছে না। আবার 2টা হচ্ছে কম, যে 2টা মিস যাওয়ার চান্স আছে। সো আপনি কিন্তু একটা মানে যদি 2টা মিসও যায়, 3 নাম্বারটা মিস যাওয়া কিন্তু টাফ। সো এই জন্য আমি বলি স্টুডেন্টদেরকে অ্যাটলিস্ট 2টা করতে, বাট 3 ইজ বেস্ট। ওকে, কারণ দেখেন আপনি যদি 1 নাম্বারটা পান, আপনি কিন্তু 2 নাম্বারটা পেলেন না, আপনি কিন্তু পরেরটাতে চলে গেলেন। আপনি যদি আগে থেকে কিওয়ার্ডটা মনে রাখতেন, ঠিক আছে, তাহলে কিন্তু অটোমেটিক আপনি কিন্তু ধরে ফেলতে পারতেন 3 নাম্বারেরটা। ঠিক আছে, আপনি যদি জাস্ট 2টা করেন, সো 3 ইজ বেস্ট। ঠিক আছে, আর যদি কারো মেমোরি ভালো হয়, যে সে ভালো মনে রাখতে পারে, 4টা করতে পারেন, দ্যাটস ইভেন বেটার। ওকে, সো আমরা নেক্সট 3টা একটু দেখে নেই। ওকে, হিস্টোরিয়ান, অরিজিন, লংম্যান। ওকে, বুঝলাম। হোয়াইট চক, হিলসাইড, নো ভিজিবল। ঠিক আছে, ওকে, সো আমরা এখন নেক্সটটাতে চলে যাব। আমাদের যে লংম্যান চলে আসছে এখানে, লংম্যান। হ্যাঁ, কনভিন্স, এগ্রি, সিনোনিম। ওকে, সো এখানে কিন্তু প্যারাফ্রেজ করছে, দেখেন এখানে একটা সিনোনিম ওয়ার্ড ইউজ করছে, বাট এখানে কিন্তু ব্যাপারটা ঘুরে এসেছে যে ম্যানি কনভিন্স এত আদার বিলিভ, সো দিস ইজ কন্ট্রাডিক্টরি। সো যখনই কন্ট্রাডিক্ট করবে, দিস ইজ অবভিয়াসলি ফলস। আমি কি বুঝাইতে পারতেছি? বেশি ফাস্ট যাচ্ছি, আর একটু স্লো যাব? হ্যালো? জি ভাইয়া, আমি আসলে সেকেন্ডটাই ধরতে পারি নাই, কারণ এখানে ওকে, ভাইয়া আমি আসলে বুঝতে পারছিলাম না যে মোর জিওগ্লাইফস বলতে ওটা কি বোঝাচ্ছে, মানে আমি এটাতে নট গিভেন, আমি ওরা কি ওকে, মানে এখানে যে শেপের যে 3টা ফিগার্স যেটা বললো, ফিগার্স কি শেপের সাথে সিনোনিম হয়? মানে ইয়েস, ইয়েস, ফিগারের সিনোনিম শেপ, রাইট, রাইট। আমি ফিগারের সিনোনিম শেপ, এই জন্যই আমরা কিন্তু আপনাদেরকে আমাদের যে অ্যাসাইনমেন্ট ধরেন গাইডলাইন আছে, সেখানে কিন্তু সিনোনিম ওয়ার্ডের উপর কিন্তু অনেক জোর দেওয়া হয়েছে, কারণ সিনোনিম ইজ কি টু রিডিং। ঠিক আছে, আমি আপনাকে 2 নাম্বারটা যেহেতু ধরতে পারিনি, আপনি 1 আর 3 ধরতে পারছেন, রাইট? জি জি জি। ওকে, ফাইন। সো আমরা 2 নাম্বারে ব্যাক যাচ্ছি, নো প্রবলেম। কারণ এটা আপনি একবার বুঝতে পারলে, নট গিভেনটাই আসলে মেইনলি স্টুডেন্টের প্রবলেম ফেস করে। ঠিক আছে, আপনি একবার বুঝতে পারলে তখন কোনো ইস্যু হবে না। সো আপনি যখন ধরেন নর্মালি যখন কিওয়ার্ড ধরবেন, আপনার এখানে আমাদের মেইন ইয়া কি, ঠিক আছে, আমাদের কিওয়ার্ড ছিল মোর জিওগ্লিফস, হর্স। ঠিক আছে, বা আপনি চাইলে শেপ, আমি শেপও বলছিলাম একবার, শেপও দিতে পারেন। ঠিক আছে, সো শেপও যদি দেন, এখন আপনি দেখেন ফিগার, আমরা ফার্স্ট অ্যান্সারের পরেই কি আমরা শেপের একটা ওয়ার্ড পেয়ে যাচ্ছি না, সিনোনিম ওয়ার্ড? শেপের সিনোনিম ইজ ফিগার। ওকে, ফাইন, আমরা ফিগার পেলাম। হর্স পাচ্ছি না, আমরা হর্স পাচ্ছি। ওকে, পেলাম। তারপরে মেজরিটি পাচ্ছি না, মেজরিটি পাচ্ছি। ঠিক আছে, বাই ডিফল্ট আপনি যখন, ঠিক আছে, কি মানে আপনি যখন বাই ডিফল্ট এই ওয়ার্ডগুলোকে পাবেন, আপনার মনে হবে ওকে ঠিক আছে, এটা ট্রু। ঠিক আছে, বাট এখানে প্রবলেম হচ্ছে, এই জন্য স্ক্যানিং এর এই জন্য এখানে হচ্ছে আপনার শুধু নর্মাল, আপনি যখন স্ক্যানিং করবেন, স্ক্যানিং এর ক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা বলি।
ঠিক আছে? ফার্স্ট অফ অল ওয়ার্ড স্ক্যান, এক কথায় আপনি সেম ওয়ার্ড হয়তো খুঁজছেন, অথবা অথবা আপনি সিনোনিম খুঁজছেন, অথবা প্যারাফ্রেজ করে এটাকে ঘুরানো হয়েছে কিনা। সো আপনি প্যারাফ্রেজ করে ঘুরানো হয়েছে কিনা এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি কোনো, ধরেন আপনার 3টা বা 2টা কিওয়ার্ডের মধ্যে একটা কোনো ওয়ার্ড আপনি যখন সিনোনিম বা এক্সাক্ট ওয়ার্ড খুঁজে পাবেন, ঠিক আছে? তখন আপনি পরে যখন স্ক্যান করে যাচ্ছেন, তখন কিন্তু আপনি যখন আর মিল পাবেন না, তখন আপনি দেখবেন যে প্যারাফ্রেজ করছে কিনা। বুঝতে পারছেন? সো এখানে আমাদের যেটা আমরা দেখতেছি, এখানে কিন্তু তিনটা কিওয়ার্ডই মিলে যাচ্ছে। বাট এখানে প্রবলেম হচ্ছে আপনি যখন স্ক্যান করবেন, একটা জিনিস খেয়াল রাখবেন যে স্ক্যান করা মানে আমি জাস্ট ওয়ার্ডটা পাইলাম, ওকে ফাইন। বাট এখানে একটা কিছু ট্রিক্স আছে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনার 2টা সেম সেন্টেন্সে নাই, রাইট? মেজরিটি ওয়ার্ডটা এবং হর্স এবং শেপ ওয়ার্ডটা, বা ফিগার এবং হর্স এবং মেজরিটি, এই তিনটা কিন্তু সেম আমার সেন্টেন্সে নাই, ঠিক আছে? আমি যদি শুধু মোর আর হর্স, মোর জিওগ্লিফস এবং হর্সও ধরি, 2টা সেম সেন্টেন্সে নাই, এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ। তার মানে এটাকে আপনার একটু মানে এইরকম টাইপ অফ সিনারিও হলে, সাধারণত আপনার যদি অ্যান্সারটা সেম ইয়াতে থাকে, ম্যাক্সিমাম টাইমে, বিশেষ করে এটা যেহেতু প্যাসেজ 1, ইজি করার জন্য সেম সেন্টেন্সে কিন্তু থাকবে, ঠিক আছে? বা পরেও দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে সেম সেন্টেন্স থাকে, 2-একটা এদিক সেদিক হতে পারে যে 2টা সেন্টেন্সে হয়তো ভাগ করে দিছে অ্যান্সারটা। বুঝতে পারছেন? সো ফার্স্ট অফ অল এখানে একটা রেড ফ্ল্যাগ, আপনি তখনই আপনার একটু সচেতন হয়ে যাওয়া উচিত যখন আপনি দেখবেন 2টা আলাদা সেন্টেন্সে, তখন আপনি ভালো করে ওয়ার্ডগুলোর পাশে দেখবেন। ওকে, ফিগার ফাইন। আপনি যখন হর্স দেখতেছেন তখন পাশে কিন্তু অটোমেটিক আপনার পাশের আগের পিছের আগে এবং আগের ওয়ার্ডটা কিন্তু চোখে পড়বে। জায়ান্টস এবং হর্স, পরে আপনি দেখতেছেন মেজরিটি, আবার দেখবেন মেজরিটির পাশে আপনার দিস পড়বে, হর্স পড়েনি কিন্তু দিস পড়ছে, ঠিক আছে? আপনি জাস্ট কয়েকটা ওয়ার্ডস এর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে দিস ইজ নট গিভেন, কারণ এখানে সবগুলোর কথা বলতেছে, জাস্ট ইন ইটসেলফ হর্সের কথা বলতেছে না। কিন্তু আমরা গতকালকে থিওরিতেও বলছি যে আপনার যখন মনে হবে যে একটা জিনিস দেওয়া বাট ব্যাপারটা একটু ঘুরাই ফেলছে, ঠিক আছে? বা এক্সাক্ট, যেমন একটা রুল অফ থাম যেটা আমাদের গতকালকের ইনশাল্লাহ রেকর্ডিংটা দিয়ে দিব কালকে, আজকেরটা সহ, সেটা হচ্ছে যে আপনার যখন স্পেসিফিক কিছু চায় অ্যান্সারে মানে এক কথায় কোশ্চেনে যখন আপনার স্পেসিফিক কিছু চায় এবং প্যাসেজে ওভারঅল কিছু দেওয়া বা জেনারেল কিছু দেওয়া, দেন ইট ইজ মোস্ট অফ দ্য টাইম নট গিভেন। মোস্ট অফ দ্য টাইমকে আমি বলবো নট গিভেন, ঠিক আছে? যেমন এখানে স্পেসিফিক হর্সের শেপের ক্ষেত্রেই শুধু চাওয়া হয়েছে, এনি আদার ক্রিচার, বাট এখানে কিন্তু 3টাই মেনশনড আছে এবং 3টাই মেজরিটি অফ দিস বলতেছে। সো দিস ইজ অ্যাবসলিউটলি নট গিভেন। বুঝাইতে পারছি জিনিসটা? জি ভাইয়া। ঠিক আছে? সো দেখবেন যে 2টা জিনিস মাথায় রাখবেন। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা জিনিস যে আপনার কোশ্চেনে যদি স্পেসিফিক চায় এবং আপনার যদি স্ক্যান করে মনে হয়, প্রথমে আপনি স্ক্যান করে হয়তো ওয়ার্ডগুলো পাইলেন এবং আশেপাশে কয়েকটা ওয়ার্ড দেখে আপনার মনে হচ্ছে কই এখানে তো স্পেসিফিক কিছু বলা নাই, সবগুলোর ক্ষেত্রেই বলতেছে, দেন ইউ নো দ্যাট দিস ইজ নট গিভেন। এক কথায় কোশ্চেনে স্পেসিফিক যাচ্ছে বাট প্যাসেজে জেনারেল দেওয়া, দিস ইজ নট গিভেন, ঠিক আছে? এবং আপনি যখন দেখতেছেন 2টা আলাদা সেন্টেন্সে, তখন আপনার আরো বেশি ক্রিটিক্যাল হওয়া উচিত যে এটা নট গিভেন হওয়ার চান্সেস বেশি, তখন আপনি আরেকটু ভালো করে দেখবেন, ঠিক আছে? ওকে, সো এটা গেল আমাদের 1 2 3। এবার 4 নাম্বারটাতে যেটা বলতেছিলাম, যে 4 নাম্বারে আমরা কিন্তু হিস্টোরিয়ান অরিজিন লংম্যান, রাইট? সো হ্যাঁ, সরি, আমরা কি 3 নাম্বারের কথা বলতেছিলাম? ভাইয়া 4 নাম্বারই, 3 নাম্বার আমরা আগেই করেছি, ও 2 এর আগে রাইট, করেছি। হ্যাঁ 3 নাম্বার আমরা করেছি যে হচ্ছে রাইট, প্রিভিয়াসলি অ্যাসাইন ছিল। ওকে, রাইট। হ্যাঁ, 4 নাম্বারটাতে আমরা কি কি ছিল আমাদের? হিস্টোরিয়ান অরিজিন লংম্যান, ঠিক আছে? এটা 3টা আমাদের কিওয়ার্ড। সো আমরা অবশ্যই আমাদের যেহেতু আমরা 3 নাম্বারটা এখানেই পেয়ে গেছি, এরপর থেকে আমরা ওয়ার্ড খোঁজা শুরু করব। সো হিস্টোরিয়ান, লংম্যানটা পেয়ে গেলাম শুরুতেই, ঠিক আছে? লংম্যানের পরে চলে যাই ম্যানি, এই যে হিস্টোরিয়ানটাও পেয়ে গেছি, রাইট? ওকে, এবার আমাদের কি অ্যাগ্রির সাথে আরেকটা সিনোনিম কি? কনভিন্স, পেয়ে গেছি, রাইট?
বাট আমার সেন্টেন্স তো শেষ হয়নি, সো আমি এখন কন্টিনিউ করব। ওয়েট, আমার অ্যাগ্রির সাথে একটা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড চলে আসছে, আদার্স বিলিফ, মানে অন্য কোনো বিলিফ, মানে সবাই অ্যাগ্রি করতেছে না। ঠিক আছে, আপনি ওয়ার্ডগুলো জাস্ট দেখবেন, আপনার পুরোটার মানে বোঝার দরকার নেই, আপনি জাস্ট ওয়ার্ড দেখতেছেন, আপনি সেন্টেন্সটা শেষ করবেন। আপনি অনেক টাইমে হয় কি যে স্টুডেন্টরা মনে করে যে আচ্ছা ঠিক আছে আমি ওয়ার্ড পেয়ে গেছি, ট্রু দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু একটা ফলস ফ্ল্যাগ আর কি বেসিকলি। মানে এটা মানে এক্সাম মানে প্যাসেজে এভাবেই দেওয়া থাকে যেন আপনি ভুল বোঝেন। ঠিক আছে, দেখেন ম্যানি আর হিস্টোরিয়ানস ব্যাপারটা কিন্তু সেম না। হিস্টোরিয়ানস যখন বলতেছে তখন সব হিস্টোরিয়ান বোঝাচ্ছে, যখনই আদার্স বিলিফের কথা আসতেছে তখন কিন্তু ব্যাপারটা কন্ট্রাডিক্টরি, তার মানে হিস্টোরিয়ানসরা এগ্রি করতেছে না। এখানে একটা ডিফারেন্স অফ অপিনিয়ন আমরা পাচ্ছি। প্রথমত ম্যানি ম্যানি হিস্টোরিয়ান কনভিন্স, আবার আদার্স বিলিভ, সো নো দেয়ার ইজ নো এগ্রিমেন্ট, দিস ইজ ফলস। বোঝা গেছে? দেখেন আমাদের কিন্তু পুরোটা পড়তে হচ্ছে না, আমরা বেসিক্যালি জাস্ট ওয়ার্ডস গুলাতে ফোকাস করেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো সো আরেকটা যদি থিওরি বলতে হয় আমার, আপনি যদি সেম সেন্টেন্সে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পান, দেন দ্যাট ইজ ফলস। ঠিক আছে, কারণ কনভিন্স এবং আদার্স বিলিভ, ঠিক আছে, তাহলে কিন্তু ব্যাপারটা সেম থাকলো না। তার মানে এগ্রি করতেছে আবার অন্যরা অন্য ভাবতেছে, তাহলে তো এগ্রি করতেছে না। তো এগ্রি করলে তো সব, আবার এখানে আরেকটা যেটা পয়েন্ট, যে হিস্টোরিয়ানস মানে সব হিস্টোরিয়ান, ম্যানি হিস্টোরিয়ান যখন বলতেছে তখন অটোমেটিক কিন্তু এখানে আপনার বুঝতে হবে যে এখানে কিন্তু প্রবলেম আছে। ঠিক আছে, ম্যানি হিস্টোরিয়ানস এবং হিস্টোরিয়ানস কিন্তু সেম জিনিস না। ঠিক আছে, ওকে, তার মানে ম্যানি হিস্টোরিয়ানস আর কনভিন্স যখন আসতেছে তখনই কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু মানে আপনি তখন এটাকে ইয়ার চোখে ক্রিটিক্যালি দেখবেন। ওকে, সো এটা কিন্তু ফলস। ওকে, নেক্সট আমাদের কোয়াড যেটা মাথায় ছিল যে মানে হোয়াইট চক এবং হিল সাইড, আবার শেপ, আবার আচ্ছা আমি হ্যাঁ, শেপ আবার অল্টার। আচ্ছা সরি, আমি স্কিপ করে গেছি আমাদের, এটা তো 7-8-এর শেপ অল্টার ফ্রেম সাইজ। আচ্ছা হ্যাঁ, হোয়াইট চক হিল সাইড নো লঙ্গার ভিজিবল। ঠিক আছে, সো নো লঙ্গার ভিজিবল হোয়াইট চক হিল সাইড। ওকে ফাইন, আমরা এখন চক আর হিল সাইড খুঁজবো। সো আমাদের পরের প্যারাগ্রাফে চলে যাব, যেহেতু ওখানে আমাদের সেন্টেন্সটা শেষ। ওকে, আমরা যাচ্ছি, হোয়াইট চক পেয়ে গেছি। হিল ফিগার্স নো লঙ্গার ডিসঅ্যাপিয়ার্ড। তার মানে আমরা কিন্তু আপনার 6 নাম্বারের অ্যান্সারে চলে আসছি। ঠিক আছে, সো আমাদের 5 নাম্বারের অ্যান্সারের মাঝে আছে। সো আমরা যখন 6 নাম্বারে চলে আসছি, 6 নাম্বারে বলতেছেই কিন্তু আমাদেরকে যে হিল সাইড ফিগার্স ডিসঅ্যাপিয়ার্ড নো লঙ্গার। ঠিক আছে, ডিসঅ্যাপিয়ার্ড এবং নো লঙ্গার, তার মানে দিস ইজ ট্রু। মানে জাস্ট কয়েকটা আপনি যখন প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করতে করতে দেখবেন যে এই ওয়ার্ডগুলোকে দিয়ে আপনি যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার পুরো সেন্টেন্স পড়া লাগতেছে না, আপনি টাইম সেভ করতেছেন এবং তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, হিল সাইড ফিগার ডিসঅ্যাপিয়ার মানে কি? নো লঙ্গার ভিজিবল। সো নো লঙ্গারের কথা কই আছে যে নো লঙ্গার। ঠিক আছে, আবার পরে আমি যদি সেন্টেন্সটা শেষ, অবশ্যই আমরা যদি শেষ করি আবার রিমেম্বার্ড, তার মানে নো লঙ্গার ভিজিবল, আবার মানুষ মনেও রাখেনি, সো নো লঙ্গার হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। ওকে, সো দিস ইজ ট্রু। এবার যদি তার মানে আমার এই এর আগেই আমার হচ্ছে 5-এর অ্যান্সারটা আছে, সেটা ছিল যে ইয়া চক আর হিল সাইড। আচ্ছা, এখানে ওকে, এখানে এইটা একটু এখানে একটু ওরা করছে যে এটাকে প্যারাফ্রেজ করে দিছে। সো এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ওয়ার্ড খুঁজে পাইলেও কিন্তু আপনি এটার অ্যান্সার পাবেন না।
এবং আমরা ভাইয়া যেটা এটা বলছিলাম ফার্স্ট প্যাসেজ কম থার্ড প্যাসেজ লাগতেছে। বুঝিনি মানে ফার্স্ট প্যাসেজ কম থার্ড প্যাসেজ লাগতেছে ভাইয়া। ট্রু ফলস নট গিভেনটা মানে স্টুডেন্টরা সাধারণত মানে মানে পারসিভ করে কঠিন হিসাবে আর কি, এই জন্যই আর কি এই জিনিসটা হয়। আচ্ছা সমস্যা নেই, আমরা মানে এটা প্র্যাকটিসের উপরে দেখবেন যে ট্রু ফলস নট গিভেনটা প্র্যাকটিস করতে করতে একটা টাইমে মানে আপনার ইয়াতে চলে আসবে। দেখেন এইখানে যখন হোয়াইট চকের কথা বলতেছে, ঠিক আছে, আর রিভিলের কথা বলতেছে, ঠিক আছে, ক্রিয়েটের কথা কিন্তু ওইভাবে বলা নাই, ঠিক আছে। সো আপনি যখন হোয়াইট চকটা পাচ্ছেন, ঠিক আছে, এবং আপনি এমন কোনো ওয়ার্ড এবং রিভিল ক্রিয়েট সেম ওয়ার্ড না, তখন আপনি একটা ওয়ার্ড পাচ্ছেন, তখন আপনি এখানে যেহেতু বেসিকলি কি বলে, এখানে যেহেতু ওইরকম মিল পাওয়া যাচ্ছে না, সো এখানে এখানে যে জিনিসটা করতে হবে আপনাকে, যে আপনি এখানে অ্যাক্টিভ রিডিং করতে পারেন আর কি, এরকম সিনারিওতে আইদার আপনি স্কিপ করে পরেরটাতে চলে যেতে পারেন, যে পরে এসে দেখবেন, হুইচ ইজ গুড, কারণ আপনার অ্যাক্টিভ রিডিং করতে টাইম লাগবে, অর ঠিক আছে স্কিপ করে যাবেন আপনি মনে, যদি মানে অনেক স্টুডেন্ট মনে করে আচ্ছা স্কিপ করলে তো ওটা পারলাম না, পরে করেন, ঠিক আছে, এটা মিস গেছে দেখা, এখন আমার এখানে ধরেন টাইম ওয়েস্ট করে বসে থাকতে হবে, আবার খুঁজতে হবে, এটা আপনি পরের জন্য রাখেন, ঠিক আছে। আপনি প্যাসেজ 1টা শেষ করেন, যেহেতু আপনি অলরেডি 6 নাম্বারের অ্যান্সারটা পেয়ে গেছেন, আপনি 7-এ চলে যান, ঠিক আছে, জাস্ট নর্মালি দেখে যেহেতু ওটা মিলতেছে না, তার মানে এখানে আপনার অ্যাক্টিভ রিডিং করতে হবে, ঠিক আছে। এখানে অ্যাক্টিভ রিডিং যদি আপনি করতে যান, তখন কিন্তু আপনার একটু টাইম লাগবে। অ্যাক্টিভ রিডিংটা বেসিক্যালি কি, ঠিক আছে, আমরা হোয়াইট চক পাচ্ছি ওইরকম ভাবে ট্রু ফলস নট, মানে ট্রু বা ট্রু তো বলা যাচ্ছে না, ফলস নট গিভেনও বলা যাচ্ছে না। সো এখন আমি কি করব, যে বেসিক্যালি এই সেন্টেন্সটা পড়ে দেখব। আচ্ছা, সো কাটিং ফিগার দেখেন, সো আপনি যখন পড়বেন সেন্টেন্সটা অটোমেটিক আপনার কাছে আসবে কাটিং দিস হিউজ ফিগার্স। সো এগুলোকে কাট করতে হতো, ক্রিয়েট করা না, মানে ক্রিয়েট, মানে ক্রিয়েট ওয়ার্ডটা হচ্ছে বেসিক্যালি যে তৈরি করা। আচ্ছা, কাটিং দিস ফিগার্স সিম্পলি রিমুভ দ্য ওভারলেইং গ্রাস। আচ্ছা, সো বেসিক্যালি নিচেই হোয়াইট চক থাকতো পাথরের, যেটাকে রিমুভ করে এই এটাকে হোয়াইট চকে দিয়ে রিভিল হতো শেপটা। ওকে দেখেন, এটা যদি আপনি এরকম টাইপ অফ যে মানে এটাকে যদি আপনি নর্মাল ওয়েতে স্ক্যান করতে যান, আপনি এটার অ্যান্সার পাবেন না। আপনি যদি এখানে স্কিম করেন, আপনি প্রপারলি হয়তো জিনিসটা নাও বুঝতে পারেন, বাট এখানে আপনি যখন অ্যাক্টিভ রিডিং করতেছেন, মানে আপনি সেন্টেন্সটা পুরোপুরি পড়ে দেখতেছেন, ঠিক আছে, যেটা একটু টাইম টাইম লাগবে আপনার, এবং পরেরটাও পড়া লাগতে পারে, তখন কিন্তু এটা এই জন্য লাস্টের জন্য রাখাটা বেটার। ধরেন আপনি 15 মিনিটস প্যাসেজ 1-এর জন্য রাখছেন, আপনার 13 মিনিটস শেষ, 13 মিনিটসে বাকিটা শেষ হয়ে গেছে, নাও কাম ব্যাক, এবার আপনি ফেরত আসেন, এসে বাকিটা শেষ করেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে অটোমেটিক আপনি ভাবতেছেন যে হ্যাঁ মিস গেল, প্যানিক হওয়ার কিছু নাই, আপনি ব্যাক আসবেন, আপনি যখন যেগুলো পারতেছেন ওগুলা করে করে যখন চলে যাবেন সামনে, অটোমেটিক কিন্তু আপনার করা শেষ, এবং দেখবেন যে আপনি আহ, এটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, দেখবেন যে আপনার 10 মিনিটসেও হয়তো বা প্যাসেজ 1 শেষ। নাও গো ব্যাক অ্যান্ড ফাইন্ড দ্য অ্যান্সার, তখন আপনি অ্যাক্টিভ রিডিং করতেছেন। অ্যাক্টিভ রিডিং মানে আপনি পুরাটা পড়তেছেন, এবং হতে পারে ডিপেন্ডিং অন যে বুঝতেছে অ্যান্সারটা ক্লিয়ার কিনা, নেক্সট সেন্টেন্সে যাবেন, বা আগের সেন্টেন্সটাও পড়বেন, পরের সেন্টেন্সটাও পড়বেন, টু গেট দ্য অ্যান্সার। এটাই হচ্ছে অ্যাক্টিভ রিডিং বেসিক্যালি। সো আচ্ছা, সো এখানে গ্রাস উড সুন গ্রো, বাট না, এটা ক্রিয়েশনের কথা বলতেছে না, সো এটা এই প্যাসেজটা বাদ। আমরা যদি দেখি এখানে ফিগারটাকে ক্রিয়েট করার কথা বলতেছে, রাইট, বলতেছে হোয়াইট চক দিয়ে হিল সাইডে রেখে ওরা ক্রিয়েট করতো। দেখেন এখানে কিন্তু একটু টাফ করছে, যে কাটিং দিস ফিগার্স, এখানে কাটিং মানে খোদাই করে বের করতে বলতে, এখানে কিন্তু তৈরি করার কথাই বলতেছে, এখানে খোদাই করে বের করতেছে বুঝাচ্ছে। সো কাটিং দিস ফিগার, এবং আপনি শুধু এতটুকু পরেও কিন্তু আপনি বুঝবেন না, আপনার মনে হবে যে ফিগারটা ছিল কেটে ফেলা হচ্ছে, ঠিক আছে, এতটুকু পরেও আপনি বুঝবেন না। কিন্তু আপনি যখন পরে পড়বেন যে টু রিমুভ দ্য ওভারলাইং গ্রাস, মানে ঘাসটাকে কেটে ফেলা হচ্ছে, এটার মানে কি, ঘাসটাকে, এবং পরে রিভিল হোয়াইট চক বিলো। সো তার মানে আপনার
পাহাড়ের ধরেন এটার উপরে যে বেসিক্যালি ঘাস ছিল, ঘাসটাকে তারা খোদাই করে কি রিমুভ করতো, কে কাটতো, মানে ছেঁচে হচ্ছে ঘাসটাকে তারা রিমুভ করতো, এবং এটার ফলে কি নিচের চকটা দেখা যেত। সো বেসিক্যালি ক্রিয়েট করতো আর কি এই ফিগার, মানে এই জিওগ্লিফস গুলা। ঠিক আছে, সো দেখেন এটা আপনি কিন্তু নর্মাল ভাবে আপনি যদি স্ক্যানিং করে যান বা স্কিমিংও করেন, আপনি হয়তো এটা ব্যাপারটা বুঝবেন না। এই জন্যই আপনাকে এইটা মিস গেছে, এবং আমিও যদি মানে এটা এক্সাম দিতাম, আমিও এটা স্কিপ করে যেতাম। মিস গেছে, ওকে ফাইন, বোঝা যাচ্ছে না, পরেরটাতে চলে যাই। ঠিক আছে, এবং লাস্টে যখন আমার বাকিগুলো শেষ, প্যাসেজ 1 যখন আমার যেই টাইমটা আমি সেট করি সাধারণত, আমি দেখা যাচ্ছে যে 14 মিনিট সেট করি, যে প্যাসেজ 1টা 14 মিনিটে শেষ করে ফেলবো। 14 মিনিটের মধ্যে আমার শেষ, ওকে নেক্সট রিটার্ন, মানে এখন এসে আমি দেখি আচ্ছা কই কি বলছে এখানে। ঠিক আছে, সো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা আসলে চক দিয়ে আঁকাতো না ফিগার গুলা, বেসিক্যালি ঘাসগুলাকে পাথরের উপর থেকে সরায় চক মানে পাহাড়ের ভিতরের চকটা রিভিল হয়ে শেপগুলা ফর্ম করতো। সো দিস ইজ ফলস। ঠিক আছে, আমি হয়তো দেখানোর জন্য হয়তো মানে এখন তো আমার প্যাসেজ, আমি যেহেতু টাইমটা এখন মেনটেন করে করতেছি না, আপনাদের বুঝাই যাচ্ছে, মানে বুঝাই যাচ্ছি, এই জন্য কিন্তু আমি মানে এখনই বুঝাই দিচ্ছি আর কি জিনিসটা। বাট আপনি যখন এক্সাম দিবেন তখনই এটাতে টাইম ওয়েস্ট করা ইজ নট আইডিয়াল। ঠিক আছে, তো নেক্সট আমাদের ছিল হচ্ছে আমি ভুলে গেছি একটু, যাওয়াতে ভুলে গেছি আর কি, লাস্টে কি ছিল। আচ্ছা, নো লঙ্গার ভিজিবল তো আমরা করছি। আচ্ছা, 7 আর 8টা বাকি আছে, এরপরে হচ্ছে আমাদের অন্য। ওকে, সো দ্য শেপ অল্টার্ড ওভার টাইম, ফেম, সাইজ, হোয়াইট হর্স সাইজ। ওকে, সো বেসিক্যালি আমাদের এখানে কি হচ্ছে যে শেপ অল্টার্ড। ওকে ফাইন, সো শেপ অল্টারটাকে যদি আমাদের বের করতে হয়, আমাদের কোথায় যেতে হচ্ছে? ওকে, শেপ অল্টার, সো আমরা এখন খুঁজি পরের সেন্টেন্স থেকে, রাইট? ওকে, সো ডিফারেন্ট শেপ টু অরিজিনাল মানে অল্টার্ড। ঠিক আছে, মানে অল্টার্ড। এখানে কি সামের কথা বলছে? ভাই এটা ট্রু হবে মনে হয়। ট্রু হবে মনে হয়? মানে উপরে লাইনগুলো পড়লে, অ্যাক্টিভ রিডিং হ্যাঁ, করলে মনে হচ্ছে। ওকে, আচ্ছা, নট অলওয়েজ সাবজেক্ট। ফার্দার মোড থেকে Furthermore, over hundreds of years, the outline would sometimes change due to people not always cutting in exactly the same shape, thus creating a different shape to the original. Altered হচ্ছে এটা ট্রু, এটা তো আমরা বুঝতেই পারছি। এখন মেইন কোশ্চেন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বেসিক্যালি যে আমাদের এটা সাম, এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে সামের কথা বলছে কিনা। ঠিক আছে, এখানে সামের কথা বলছে কিনা সেটাই আসলে এখানে মেইন ইস্যুটা। ঠিক আছে, সো আচ্ছা, সামের কথা বলছে কিনা, সামটাইমস, হ্যাঁ সামটাইমস সাম, রাইট, এটা ট্রু। কখনো কখনো এগুলো হবে, তার মানে দিস ইজ সামটাইমস, মানে কেন এখানে সামটাইমস আর সাম জিওগ্লিফস কেন সেম? কারণ বলতিছে যে কখনো কখনো এই আউটলাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, তার মানে কিছুর চেঞ্জ হয়ে যাবে, সেখানে এখানে প্যারাফ্রেজ করা হচ্ছে এক ধরনের। ঠিক আছে, সো ডিফারেন্ট শেপ অরিজিনাল, ডিফারেন্ট শেপ অরিজিনাল মানে অল্টার। ঠিক আছে, এবং আমাদের যেটা সামটাইমস চেঞ্জ। ঠিক আছে, সামটাইমস চেঞ্জ, আউটলাইন সামটাইমস চেঞ্জ, তার মানে কখনো চেঞ্জ হয়ে যায়, সো দিস ইজ ট্রু। আচ্ছা, লাস্ট যেটা প্রবলেম,
যে এখানে আপনার সাইজের মানে এখানে যেটা বলতেছে এখানে কোনো হোয়াইট হর্সের কোনো কথাই কিন্তু এখানে নাই। প্রথমত হোয়াইট হর্সের কোনো কথা নাই। সেকেন্ডলি এখানে কোনো সাইজের কথা নাই। স্ট্রেচ ব্যাকের কথা বলতেছে যেটা টাইমের ক্ষেত্রে, রাইট? এবং ফেমের কথা কোথাও নাই। কাস্টম বিলিভ বলছে বাট ফেমের কথা কোথাও নাই। দিস ইজ নট গিভেন। এটাই তো শেষ প্যারাগ্রাফ নাকি? ওহো না, আচ্ছা আচ্ছা, আমি আমি মনে করছি এখানেই শেষ। ওকে ওকে, পরেরটা দেখতে হবে, মাই ব্যাড। ওকে, আচ্ছা আচ্ছা, হোয়াইট হর্স আছে পরে। হর্স সাইজের কথা বলে দিচ্ছে 2.5 কিলোমিটার। আচ্ছা, এরপরে আর কিছু নাই। এর সাধারণত যেই প্যারাগ্রাফে থাকে, মানে এই প্যারাগ্রাফে যেহেতু আগেরটার অ্যান্সার শেষ, ঠিক আছে, এবং এখানেও কিছু ছিল না। যেহেতু এই প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফে পুরোপুরি স্কিপ করে, এটা সাধারণত আইএলটিএস হয় না। সো মোস্ট লাইকলি এখানেই এইটাই যেহেতু আমাদের হর্স নিয়ে বলতেছে, এটাই হবে, কারণ এরপরে অন্য টপিকটা ঘুরে গেছে। সো দিস ইজ, এখানে এটা পড়লাম, তারপরে আমার মনে হচ্ছে নট গিভেন হবে। ঠিক আছে, যদিও যদিও এতটুকু পরে আমি ভাবছিলাম নট গিভেন, বাট এরপরে এটা পরেও মনে হচ্ছে নট গিভেনই হবে, কারণ এখানে ফেমের কথা কিন্তু বলেনি। আর সাইজের কথা বলছে, রাইট, বাট ফেমের কথা কিন্তু বলেনি এখানে। ঠিক আছে, সো আমরা যেটা আগের যেটা আমরা বলছিলাম, যেটা মনে রাখতে হবে যে আপনার যদি কোশ্চেনে স্পেসিফিক কিছু চায় এবং এখানে যদি ওভারঅল কিছু থাকে, দেন নট গিভেন। সো দিস ইজ নট গিভেন। আচ্ছা, আমরা এরপরে কি নট গিভেন তো নয়, পরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে। আচ্ছা, আমরা যেহেতু নট গিভেনটাই করতেছো, সো এখানেই আগে শেষ, এরপরে অন্য দিকে চলে গেছে টপিকটা। ওফিংটন হোয়াইট হর্স এই পর্যন্ত, এরপরে জাস্ট প্রথম লাইনে আছে, এরপরে আচ্ছা এরপরেও আছে, বাট আমার মনে হয় না যে পুরো একটা স্কিপ করার কথা। এটা আরো বেটার হতো যদি আমরা মানে পরেরটাতেও যাইতাম, বাট এখানে আর কোনো সাইজের কথা বলছে, বাট সাইজের কথা যেখানে বলছে ওখানেই হওয়ার কথা, ফেমের কথা ওখানেই থাকার কথা। ঠিক আছে, যেমনটা আমরা বলছিলাম যে যদি পরের সেন্টেন্সেও থাকে, দেন মানে এটাকে একটু ক্রিটিক্যালি দেখতে হবে যে না থাকার সম্ভাবনাই বেশি। ওকে ফাইন, আমরা একটু অ্যান্সারটা চেক করি। তো আমাদের প্রথমটা, ও সরি, টেস্ট ওয়ান, তাই তো বলি কি ব্যাপার, প্রথমটা ট্রু হবে কেমন, সরি ফলস হবে কি করে। আচ্ছা, ট্রু, প্রথমটা ট্রু, ওকে ফাইন। পরেরটা নট গিভেন, ফাইন। পরেরটা ট্রু আছে, তারপরেরটা ফলস আছে, 5 নাম্বার ফলস, 6 নাম্বার ট্রু, 7 নাম্বার ট্রু, হ্যাঁ নট গিভেন, যেটা বলছিলাম। সো দেখেন, সো এভাবেই আর কি, যে আপনি ধরেন যেখানেই সাইজটা পাইলেন ওখানে যদি ফেমের কথা উল্লেখ না থাকে, সাইজের কথা বলতেছে কিন্তু ফেমের কথা বলতেছে না, সো দিস ইজ নট গিভেন, এবং ওই সেন্টেন্সেই তো নাই, কোনো ফেমের কথা নাই। সো বাই, এটা আরেকটু ইজি, আমি বলবো যে 8 নাম্বারটা ইজিয়ার ছিল কেন, কারণ এখানে কিন্তু ফেম ওয়ার্ডটাই নাই, এখানে কিন্তু ফেম ওয়ার্ডটাই নাই, বা এটা কোনো সিনোনিমই নাই। সো এরকম যদি সিনারিও হয়, দেন ইজিলি বোঝা যায় দ্যাট ইজ নট গিভেন। ঠিক আছে, এই জন্য এটা এটা ভাইয়া, হচ্ছে আরো ইজিয়েস্ট। একটা কি করা যাবে মানে আজকে? হ্যাঁ হ্যাঁ, আমাদের যদিও একটা করতে প্রায় 50 মিনিট লেগে গেল। আচ্ছা, সমস্যা ভাইয়া, নেই। একটু প্যাসেজ 3 টাইপস এর কোন একটা কোশ্চেন মানে একটু ডিফিকাল্ট ওকে, হলে মানে মানে আপনার আচ্ছা, রাইট অ্যাপ্রোচটা প্যাসেজ, রাইট প্যাসেজ 3। শিখে আচ্ছা, ফেললে, আমার অ্যাপ্রোচটা আবার আবার বলেন, বুঝিনি। আপনার অ্যাপ্রোচ যদি শিখে ফেলি তাহলে ভাইয়া কাজে রাইট, দিবে, কারণ ওকে, এখানে এতদিন ধরে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এতদিন ধরে যে অ্যাপ্রোচে ছিলাম সেটা রং ছিল। বুঝতে পারছি। হ্যাঁ, এটাই আমি আমরা যেটা স্টুডেন্টদের বলি আর কি, যে মানে আমার, যে আমি হচ্ছে স্টুডেন্টকে ইংলিশ শিখাতে পারবো না, আমি শিখাবো কিভাবে মার্ক তুলতে হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে টেস্টেড থিওরি।
ওকে, সো আমরা যেটা করব, যেটা আমি দেখলাম মনে হয় এখানে পার্ট 3 তেও নট গিভেন আছে, ট্রু ফলস নট গিভেন আছে। প্যাসেজ 3, আচ্ছা এটা কি এটারই প্যাসেজ 3? টেস্ট 2 এর, আচ্ছা টেস্ট 3 তে চলে গেছি আমি ভুলে। টেস্ট 3 তেও দেখা যাইতো, বাট আচ্ছা এটা যেহেতু দেখছি অলরেডি আছে, এটাই করি আমরা। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন প্যাসেজ 3, এইটারই প্যাসেজ 3 তে আছে। ওকে ফাইন, তো দিস ইজ আওয়ার প্যাসেজ 3। আচ্ছা প্যাসেজ 3 থেকে এই জন্য আসলে আমি আসলে ডিভাইড করে করাটা পছন্দ করি না, কারণ বিষয়টা হচ্ছে যে প্যাসেজ 3 এর কোশ্চেনটা কিন্তু জাস্ট এখান থেকে শুরু না। ওয়েট, হ্যাঁ, এ টু জেড। সো এই যে এইখান থেকে কিন্তু শুরু বেসিক্যালি প্যাসেজ 3টা। আচ্ছা এটাই কি বুঝতেছি না, ওয়েট, ও ধুরো আমি টেস্ট 4 এ চলে গেছি। দিস প্যাসেজ, দিস ইজ টেস্ট 3। আচ্ছা দিস ইজ টেস্ট, আচ্ছা না কি ব্যাপার দুইবার টেস্ট, ওকে রাইট, হ্যাঁ। তো আহ এই আসলে এরকম ভাবে ভেঙে ভেঙে কোশ্চেন ওয়াইজ করানো যায়, বাট এটার একটা প্রবলেম হচ্ছে যে আমি ঠিক জানি না আসলে 35 নাম্বার কোথায় শেষ হচ্ছে। তো যেটা করতে হবে, আচ্ছা আমরা একটু দেখি গ্রসম্যান কোথায় আছে। আচ্ছা গ্রসম্যান আছে হচ্ছে 5 নাম্বার প্যারাগ্রাফে। আচ্ছা, and his college also believes it is better regard, also found the one to support wisdom. ওকে, আচ্ছা আমরা কোশ্চেন থেকে ট্রাই করি। স্টুডেন্টস পার্টিসিপেটিং ইন দ্য জব প্রসপেক্টস এক্সপেরিমেন্ট কুড চুজ ওয়ান অফ দ্য টু। স্টুডেন্টের কথা কোথায় বলা হচ্ছে? পার্টিসিপেন্টস ইন দ্য কাপল, আচ্ছা এক সেকেন্ড, প্রবলেম, বাই অরবিটিং ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ, কোথায় লিখছে সে? একটু টাফ হয়ে গেল আর কি আসলে মাঝে থেকে বের করা। থার্ড পার্টি পার্সপেক্টিভ, আচ্ছা ডে টু ডে ডিসিশন ইজ টু লুক এট সিনারিওস ফ্রম আ থার্ড পার্সন পার্সপেক্টিভ। এখানে ফার্স্ট পার্সন বাই অ্যাভয়েডিং, আচ্ছা এইটাই, আচ্ছা এটার পরে রিসার্চ সাজেস্ট লুকিং প্রবলেম, ওকে ওকে এটার পরেই হওয়ার কথা তাহলে। ওকে, সো আমরা পরেরটাতে যাই, দেখি আমরা ট্রাই করি বের করার। যে আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে যে বেসিকলি ইয়া করা কিওয়ার্ড। তো এখানে জব প্রসপেক্টস ওয়ান অফ টু পার্সপেক্টিভ স্টুডেন্টস, বিশেষ করে যেটা বলি আমি প্যাসেজ 3 তে যে যেটা হয় আর কি, যে আসলে দুইটা ওয়ার্ড, মানে এটা ডিপেন্ড করে কিওয়ার্ড যে দুইটাই হবে নট নেসেসারিলি, দুইটা থেকে তিনটা হতে পারে, বাট চারটাও হতে পারে। চারটা সাধারণত হওয়ার কথা না, কারণ চারটা হলে আসলে তাহলে সেন্টেন্সটা ভালোই বড় হতে হয় আর কি। সো তিনটা দিয়েই মোটামুটি পুরো কোয়েশ্চেনটা বুঝতে পারার কথা, ঠিক আছে। আর আরেকটা বেটার অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে দুইবার করে পড়া আর কি, যে স্টুডেন্ট পার্টিসিপেন্ট জব প্রসপেকশন করবে, আচ্ছা ঠিক আছে। পার্টিসিপেন্টস কাপলস এক্সপেরিমেন্ট,
ওয়াইজ রিজনিং টেক পার্ট, ওকে ফাইন। আচ্ছা, টেক পার্টের থেকে অ্যাওয়ার্ডটা আই গেস বেশি, কারণ পার্টিসিপেন্ট মানে অলরেডি টেক পার্ট করতেছে। সো আমাদের এটা এটা আসলে নট আ কিওয়ার্ড। ওকে, নেক্সট, participant in a couple whatever আচ্ছা ঠিক আছে, in couple of experiments the length of the couples, আচ্ছা এটা থাকলে বেটার হইতো আই গেস। আছে কি? আচ্ছা, সো আচ্ছা আমরা এটাতেই ফোকাস দেই। সো বেসিক্যালি লেন্থ কাপল না তো, রিলেশনশিপ ইম্প্যাক্ট। ওকে, in couples the length of the couples had relationships had an on the result. আচ্ছা, in both experiments situation from a more detached viewpoint, wiser decision, ঠিক আছে, both more detached but detached, আচ্ছা more detached viewpoint. ওকে, আরেকটা আছে গ্রসম্যান believes one person's wisdom is determined by intelligence, limited extent, person's wisdom, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডস বেসিক্যালি। এখন এটাকে আমরা বের করি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে স্টুডেন্ট পার্টিসিপেটিং জব প্রসপেক্ট ওয়ান অফ দ্য টু। আচ্ছা এখানে তো স্পাউস, আচ্ছা আচ্ছা এই যে এইখান থেকে মনে হয় আছে কলেজ সিনিয়র্স মানে স্টুডেন্টস, ঠিক আছে, কলেজ সিনিয়র্স মানে স্টুডেন্টস, এই যে এখানে যেটা দেওয়া জব প্রসপেক্টস। হ্যাঁ, এখানে দুইটা রোল দেওয়া আছে কিনা, ঠিক আছে। আপনার যেটা হয় মানে প্যাসেজ থ্রিতে যেটা হয় আপনি জাস্ট নর্মাল, এই জন্যই আমি বলি যে আসলে প্যাসেজ থ্রিতে টাইমটা বেশি দিতে, কারণ আপনি কিন্তু নর্মালি যে পান, মানে নর্মালি যে ধরেন প্যাসেজ ধরেন ওয়ানে পাবেন ট্রু ফলস নট গিভেন, প্যাসেজ থ্রিতে ওরা করে কি যে ওরা কিন্তু আহ, একটু এটাকে আরো স্ট্রেচ করে দেয়, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে এটা নর্মালি আপনি স্কিম স্ক্যান করে হয়তো পাবেন না। কলেজ সিনিয়র পাচ্ছি, জব প্রসপেক্ট পাচ্ছি, বাট এখানে কিন্তু দুইটা জবের কথা বলা নাই, ঠিক আছে। বাট আপনি যদি একটু খেয়াল করেন, ওকে একটা জিনিস ইমাজিন করতে বললো, ডিস্টেন্ট অবজারভার একটা, আরেকটা হচ্ছে যে রাইট দেয়ার। সেখানে দুইটা জিনিস কিন্তু আমাকে অবজার্ভ করতে বলছে এবং এটাকে কিন্তু ডেসক্রিপটিভলি বলছে, এলাবোরেটলি বলছে, রাইট। এবং ডিস্টেন্ট রোলটা বেশি উইজডম কন্ট্রোল গ্রুপ। আচ্ছা, সো বেসিকলি এখানে বলতেছে যে আমাদের বেসিকলি এখানে দুইটা জিনিস ঠিকই ওদের সামনে দেওয়া হয়েছে, ঠিক আছে, দেওয়া হয়েছে এবং তারা কি করছে, তারা যখন ডিস্টেন্ট অবজারভার ছিল উইজডম রোল তারা করছে আর কি। আচ্ছা এখানে বলতেছে যে চুজ ওয়ান অফ দ্য টু পার্সপেক্টিভ, বাট এখানে অ্যাসাইন করা হয়েছে, সো দিস ইজ ফলস, ঠিক আছে। আমাদের অনেক টাইমে যেটা যেটা প্যাসেজ থ্রির ক্ষেত্রে বেশি হবে যে আপনি যখন দেখবেন যে আপনার তিনটা তিনটা কি বলে কিওয়ার্ডেও আসলে বোঝা যাচ্ছে না, তখন আপনি কি করবেন, তখন একটু অ্যাক্টিভ রিডিং করবেন, ঠিক আছে। জব প্রসপেক্টের পরে কিন্তু আমি পরের লাইনটা রিড করছি যে দ্য স্টুডেন্টস ওয়ার অ্যামেজিং, আচ্ছা ডিস্টেন্ট অবজারভার আছে অ্যাজ ইফ রাইট দ্যাট, তার মানে দুইটা সাইড বলছিল, দুইটা পার্সপেক্টিভের কথা বলছে, দুইটা আছে, ওকে ফাইন। সো আমাদের পুরো প্যারাগ্রাফ জুড়েই কিন্তু আসলে এখানে অ্যান্সারটা পাবো আমরা। সো এখানে কিন্তু অ্যাসাইন করা হয়েছিল এবং তারা উইজডম দেখাইছে, আরেকটা অ্যাসাইন করা হয়নি। সো এখানে কিন্তু চুজ করতে পারেনি, অ্যাসাইন করছে, রাইট, দিস ইজ ফলস, তারা চুজ করতে পারেনি, সো দিস ইজ কন্ট্রাডিক্টরি। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। সো এখানে ওরা কিন্তু ব্যাপারটাকে দেখেন, পুরা প্যাসেজ থ্রিতে এই জিনিসটা বেশি হয় যে ওরা কিন্তু পুরা ধরেন প্যাসেজে ঘুরাইছে জিনিসটাকে, পুরো একটা প্যাসেজ জুড়ে।
সো এই জন্য আমি বলি প্যাসেজ থ্রিতে টাইমটা বেশি রাখতে, ইয়েস নো নট গিভেন হোক বা আপনার ট্রু ফলস নট গিভেন যেটাই থাকুক প্যাসেজ থ্রিতে, এখানে আপনার বেশি টাইম লাগবে। এবং অ্যাক্টিভ রিডিং করতে আপনার স্ক্যানিং স্কিমিংয়ের থেকে 4 টাইমস বেশি টাইম লাগে, ঠিক আছে? 3 to 4 টাইমস বেশি টাইম লাগে। আর এই জন্যই আমরা এক্সট্রা টাইমটা হাতে, এই জন্যই আমরা কভার করব পার্ট 1টা আগে শেষ করে, পার্ট 2টা আগে শেষ করে, ঠিক আছে? সো যেন আমরা অ্যান্সারটা করতে পারি। সো দিস ইজ ফলস। আচ্ছা আচ্ছা, এবং আমি বলবো যে আপনার ইয়ার ক্ষেত্রে, মানে আপনার লাস্টে প্যাসেজ 3 এর ক্ষেত্রে আসলে একটু তারা এত ঘুরায় পেঁচায় যে আমি বলবো যে এখানে আপনার মানে এইটার জন্যই আপনার মেইন টাইমটাকে রাখবেন আর কি, ঠিক আছে? এইটার জন্যই যেহেতু আপনার মেইন টাইমটা রাখবেন, এখানে আপনি খুঁতে খুঁতে দেখেন। এখানে আমি কেন দেখেন, আমি কিন্তু এখানে কিন্তু দুইটার ইয়া মনে রাখিনি ওইভাবে, ঠিক আছে? দুইটার ইয়া কেন মনে রাখিনি ওইভাবে, কারণ প্যাসেজ 3তে আপনি দুইটার মনে রাখলে আপনি এখানে এত জিনিস আপনাকে দেখতে হবে যে আপনি কিন্তু মানে খাপ খাওয়াতে পারবেন না নর্মালি। প্যাসেজ 1-2তে আপনি কভার দিতে পারবেন, বাট প্যাসেজ 3তে এসে যখনই আপনার এখানে অনেকটা জিনিস বলতেছে, এখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে। সো অলরেডি এই ইনফরমেশন নিয়ে আপনি আরেকটা মনে রাখতে পারলে বেটার, তাহলে পরেরটা হয়তো খুঁজে পাবেন তাড়াতাড়ি। বাট আমরা আসলে মেইন টাইম সেভ করি লাস্ট পার্টের জন্যই। সো এখানে অন্তত টাইমটা প্রপারলি মানে কাজে লাগাইতে হবে আর কি। এখানে জাস্ট স্কিপ করে গেলে পরেরটাতে চলে গেলাম। হ্যাঁ, পরেরটাতে কিন্তু আমি যে স্ক্যান করে যাইনি ব্যাপারটা তা না। আমি কিন্তু যখনই কাপল দেখছি তখনই আমার মনে হয়েছে কাপল এক্সপেরিমেন্ট। তখন কিন্তু আমি থেমে গেছি। আমি কিন্তু আগেরটা আগে খুঁজে বের করছি। আর আপনি যেহেতু অলরেডি লাস্টে আছেন, আপনি এটা শেষ করে আবার ধরেন শুরু থেকে শুরু করবেন। পার্ট প্যাসেজ 3তে যেটা হয়, আপনার এমনি পুরোটা দেখা এই স্কিপ করতে গেলে পুরোটাই স্কিপ করা লাগবে। ঠিক আছে? স্কিপ করতে গেলে দেখবেন যে প্রথমটা পাননি, পরেরটাতে চলে গেছেন, পরেরটাও টাফ মনে হচ্ছে, পরেরটাতে গেলেন এটাও স্কিপ, ওটাও স্কিপ, দেখবেন যে 5টাই স্কিপ। ভাইয়া ঠিক আছে? সেক্ষেত্রে হ্যাঁ না সবগুলো হ্যাঁ ট্রু অথবা সবগুলো ফলস লিখে দিয়ে চলে আসি। বুঝতে পারছি। মানে এই জন্যই আমরা আসলে প্যাসেজ 1-2তে টাইম সেভ করার ট্রাই করি, যাতে প্যাসেজ 3তে আমরা জানি যে এখানে টাইমটা লাগবে। ঠিক আছে? সো দেখেন, তো একটা জিনিস কি যে স্ক্যানিং স্কিমিং করে আপনি জাস্ট ওয়ার্ডটা পাওয়ার পরে আমি বলবো সাথে সাথে আপনি অ্যাক্টিভ রিডিং এ চলে যান। যদি দেখেন যে পরের কোশ্চেন চলে আসছে, এখন এইটা খুঁজে বের করতে গেলে, বিশেষ করে প্যাসেজ 3তে এইটা আবার খুঁজে বের করতে গেলে পুরোটা পড়া লাগবে। সো আমি কিন্তু তখন এইটাও হারাই ফেলতে পারি, আবার আগেরটাও কিন্তু আমার যে মানে মিস যাচ্ছে আর কি। এটা কিন্তু আমি যখন আমি ওয়ার্ডগুলো অলরেডি খুঁজে পাইছি, আমি কিন্তু ভেরি ক্লোজ টু ফাইন্ডিং আউট দ্য অ্যান্সার। ঠিক আছে? যে আমি দেখতেছি পুরাটাতেই ছড়াই ছিটায় রাখছে। সো এখন আমি যদি তারপরেও পুরাটা না পড়ে যদি আমি পরেরটাতে চলে যাই, এই টাইমটা কিন্তু আমার ওয়েস্ট গেল। এবং আমার দেখা যাচ্ছে যে এটার ক্ষেত্রে আমার সেমটা করা লাগতে পারে। সো আমরা লাস্টে যদি ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন থাকে, আমরা এটার জন্যই টাইমটা এই লাস্ট পার্টের প্যাসেজ 3 এর জন্য তো টাইমটা জমা করব আর কি। এবং এখানে এসে ইউজ করব যে এখানে আমাদের জাস্ট নর্মাল স্ক্যান স্কিম দিয়ে হবে না, আমাদের অ্যাক্টিভ রিডিং করতে হবে, এবং অ্যাক্টিভ রিডিং করলে আমরা বেটার ভাবে বুঝতে পারবো আর কি। ঠিক আছে? এবং অ্যাক্টিভ রিডিং এও যে আমি যে পুরোটা পড়তেছি ব্যাপারটা তা না, আমি কিন্তু ওয়ার্ডস গুলো খুঁজে বের করতেছি। ঠিক আছে? আমি কিন্তু ওয়ার্ডস গুলা চোখ বুলাই যে আমি কোন ওয়ার্ডটা এটা মানে আমার প্রিভিয়াসটার সাথে এবং আমার যেটা কিওয়ার্ডস আছে সেটার সাথে মেলে, তখন আমি ম্যাচ করে তারপরে ওই ফ্রেজটুকু পড়তেছি। ঠিক আছে? পুরাটা একদম ভেঙে ভেঙে পড়ার কিছু নাই। আপনি মানে যত তাড়াতাড়ি অ্যান্সারটা বের করতে পারেন। ওয়ার্ড, আচ্ছা আমি পাইছি ওয়ার্ড, আচ্ছা এটার আগে কিছু বলা ওইরকম ম্যাচ করেনি, আচ্ছা পার্সপেক্টিভের কথা পাইনি, পরেরটাতে একটু পরের সেন্টেন্সটা আচ্ছা দেখি, একটা বলছে একটা একভাবে ভাবতে বলছে, আরেকভাবে ভাবতেছে, ওকে তাহলে দুইটা পার্সপেক্টিভ। তারপরে দেখলাম যে আচ্ছা ঠিক আছে অ্যাসাইন করছে একটা, আর একটা হচ্ছে একভাবে রেখে দিছে, ওকে তাহলে চুজ করলো কোথায়, রাইট? তো চুজ করেনি। সো তারপরে যেটা হবে আর কি, আপনার আসলে এখানে অ্যান্সার বের করাটা আপনি পাশেই তো থাকবে আপনার। এবং যে যদি আমরা প্যাসেজ 1-2তে বলি যে মনে রাখেন কিওয়ার্ডগুলা, বারবার দেখতে গেলে টাইম যাবে, বাট প্যাসেজ 3তে আপনি মানে এত বড় আসলে প্যাসেজে আপনার অ্যান্সারটা এমনভাবে লুকায় রাখে যে আপনার কিওয়ার্ডস গুলা দেখতে আবার দেখতেই হবে। সো ওখানে কিছু করার নেই, এবং দেখলে ভালো করে দেখে নেবেন। ঠিক আছে? যে কি বলছিল কোশ্চেনটা দরকার হলে মানে দরকার হলে আবার পড়বেন। ঠিক আছে? আমাদের যত সতর্কতা বা যত টাইম ইউটিলাইজেশন বা ইউসেজ সব কিন্তু আপনার প্যাসেজ 3 এর জন্যই মানে করা আর কি। ঠিক আছে?
ওকে, আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সারটা যেটা ফলস। আচ্ছা, কারণ ওরা কেউ চুজ করেনি, ওদেরকে অ্যাসাইন করা হয়েছে। রাইট। আমরা হচ্ছে কাপলস এক্সপেরিমেন্টে লং টার্ম রিলেশনশিপ এই যে আমরা একসাথে পেয়ে গেছি। আচ্ছা, লং টার্ম রিলেশনশিপ তো পরে ছিল। লং টার্ম রিলেশনশিপ কি পরে ছিল? আচ্ছা, না, পরেরটাতে আছে। আচ্ছা, কাপলস এক্সপেরিমেন্ট থার্ড। আচ্ছা, কাপলস এক্সপেরিমেন্ট, আচ্ছা লং টার্ম তো দুইটার ক্ষেত্রেই। ভিজুয়ালাইজ। আচ্ছা, আমার হচ্ছে ভিজুয়ালাইজ করতে বসে। আচ্ছা, ডিসকাস করলো ওয়াইজ রিজনিং, রেকগনাইজিং আদার কম্পিটিভ। ওয়াইজ রিজনিং টা মিলছে, তার মানে এর সাথেই আছে কোথাও। হ্যাঁ, অ্যাওয়ার ছিল তো, অ্যাওয়ার ছিল, মানে রোড ডাউন করছে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ রিডিং করা ছাড়া আসলে উপায় নেই, ছড়াই ছিটে আছে। আচ্ছা, আমরা অ্যাক্টিভ রিডিং করি। কাপল ভিজুয়ালাইজ করলো আনরিজলভ রিলেশনশিপ কনফ্লিক্ট ওন পার্সপেক্টিভ থেকে, ডিসকাস করলো 10 মিনিট। আদার সাইড কন্ডিশন দেখলো, ওয়াইজ রিজনিং, আদার পার্সপেক্টিভ দেখলো ইগোসেন্ট্রিক কন্ডিশনের জন্য। আচ্ছা, এখান থেকে আসলে এরকম পাওয়া গেল না। বিগার পিকচার, রেকগনিশন, ল। এটা তো কোনো কিছু ম্যাচ করতেছে না। আচ্ছা, কোনো কিছু ম্যাচ না করতেছে না। অ্যাওয়ারের কথা আসলে বলা নাই। লেন্থের কথাও 10 মিনিট তারা বলছে, কিন্তু কত লেন্থ অফ দ্য কাপলস রিলেশনশিপ হ্যাড এন ইম্প্যাক্ট অন দ্য রেজাল্টস, কত লেন্থের কারণে এফেক্ট করছে এটাও তো কোথাও লেখা নাই। জাস্ট 10 মিনিট ডিসকাস করছে বলছে, আর পরেরটাতে তো অন্য একটা জিনিসে চলে গেছে, ইগো সেন্টারিং। আচ্ছা, পরেরটা আমরা দেখতে থাকি। ইগো সেন্টারিং, কনসেপচুয়াল ভিউ, এত মোর ডিট্যাচড ভিউ পয়েন্ট। মোর ডিট্যাচড এখানে ছিল। আচ্ছা, থার্ড ইয়ার কথা ছিল। আদার সাইড কাপলস, আদার সাইড কন্ডিশন, আইজ অফ এন আউটসাইডার, বাইরে থেকে দেখা, থার্ড পারসন। পুরো এক প্যারাগ্রাফে কি সব অ্যান্সার ইয়া করা নাকি? পরে কি আর কিছু আছে? না, আচ্ছা আচ্ছা। ওকে, তো তোমার ভিউ, ইগো ডিসেন্টারিং, conceptual according recognition of the Newton change, says Grossman. Intellectual humility, ইন্টেলেকচুয়াল আসছে এখানে, আবার পরেও ইন্টেলিজেন্স আছে। সো আমি ভাবতেছি এটা আমাদের 40 নাম্বারের অ্যান্সার এখানে আছে, এটাই হচ্ছে আমাদের 39-এর অ্যান্সার এখানে। আর যদি তাই হয় তাহলে আমাদের এখানেই ছিল হচ্ছে 37 and 38-এর অ্যান্সার। মানে আমরা প্যাসেজ 3-তে দেখেন আমি কিন্তু স্কিপ করতেছি, এমন না যে একদম একদম ইয়া করতেছি না, আমি দেখতেছি কোথায় কোনটার অ্যান্সার থাকতে পারে। ঠিক আছে, কারণ এটা করার পিছনে কারণ কি, তাহলে আমি নিশ্চিত হব যে 38-এর অ্যান্সারটা এখানে নাই। বুঝতে পারছেন? 38-এর এখানে যায়নি, এটা বুঝতে পারলেই আমি শিওর হব আহ, যে আমার 37, সরি 38 তো এখানে না, এটা 39, আমি ভুলাই ফেলছি। এটা বোথ ভিউ পয়েন্ট, হ্যাঁ বোথ এক্সপেরিমেন্ট, এই যে দুইটা এক্সপেরিমেন্টের কথা বলতেছে, একটা ইগো সেন্টারিং, কনসেপচুয়াল ভিউ। সো 39 যখন আমি এটা বুঝে গেলাম, তখন আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, তার মানে এর আগে আমার 38-এর অ্যান্সারটা আছে। এবং 38-এর এখানে আচ্ছা 38-এরটা যদি বলি, 38-এরটা আমাদের এখানে দুইটা ভিউ এর কথা বলছে, এবং
একটা ডিসেন্টারিং, একটা কনসেপচুয়াল ভিউ, এবং দুইটাই কিন্তু ডিট্যাচড হওয়ার কথা বলতেছে। ইগো ডিসেন্টারিং মানে এখানে কিন্তু দেখেন আপনার প্যাসেজ 3 এর ট্রু ফলস নট গিভেনে কিন্তু আপনার জাস্ট স্কিমিং স্ক্যানিং এগুলোর উপরে ডিপেন্ড করতে হবে না, আপনার কিন্তু এটার অ্যাক্টিভ রিডিং করে এটার আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে। ঠিক আছে, ইগো ডিসেন্টারিং মানে কি? নিজেকে ইগো থেকে আলাদা করা, রাইট? নিজেকে ইগো থেকে আলাদা করা। এবং আরেকটা হচ্ছে কনসেপচুয়াল ভিউ। কনসেপচুয়াল ভিউটা আমরা যেটা আগেই পড়তেছিলাম, এটাই হচ্ছে কনসেপচুয়াল ভিউ। ঠিক আছে, এটাও কিন্তু কনসেপচুয়াল ভিউ, এখানেও কিন্তু থার্ড আউটসাইডার হিসাবে দেখতেছে। সো দুইটাই ডিটাচড ওয়াইজার ডিসিশন নিচ্ছে, গ্রেটার ফোকাস, ইন্টেলেকচুয়াল হিউমিলিটি। এখানে কিন্তু দেখেন আপনার করছে, এখানে কিন্তু প্যারাফ্রেস না তো সিনোনিম, এক ধরনের সিনোনিমও ডিরেক্ট বলা যায় না, জাস্ট মিনিংটাকে ট্রান্সফার করছে। ওয়াইজার ডিসিশনের জায়গায় ইন্টেলেকচুয়াল হিউমিলিটি লেখছে। ইন্টেলেকচুয়াল হিউমিলিটি মানে কি? ইন্টেলেকচুয়াল হিউমিলিটি মানে যেখানে আপনার বুদ্ধিকে আপনি হচ্ছে এক কথায় জয় করলেন বা চেঞ্জ করলেন, যেখানে রেকগনাইজ করলেন যে ইন্টেলেকচুয়ালি একটা কি বলে, এখানে হিউমিলিটি অর্থ সাধারণত যেটা হয় যে নিজেকে হাম্বল করা, ঠিক আছে, নিজেকে ছোট করা। বাট ইন্টেলেকচুয়াল হিউমিলিটি বলতে কিন্তু আসলে বোঝানো হয় যে আপনার জ্ঞানের পরিধি। সো জ্ঞানের পরিধিটা যখন রেকগনাইজ করতেছে তখন কিন্তু এই জিনিসটা ট্রু হয়ে যাচ্ছে। সো আমাদের এটা কিন্তু মিলে গেল। 39-এ দেখেন আমরা কিন্তু স্কিপ করতেই হলো, যদিও স্কিপ না করে পুরাটা পড়লে হয়তো পুরাটা টাইম নিয়ে পড়লে হয়তো বের করা যেত। বাট আগে যেহেতু পয়েন্ট আউট অলরেডি করে ফেলছি, অলরেডি মানে অলরেডি আপনার হচ্ছে স্ক্যানিং করতে যে দুইটা পার্সপেক্টিভ পাইছি, এবং তারপরে দেখছি যে না এখানে মানে আপনার তারপরে অ্যাক্টিভ রিডিং করছি, এবং অ্যাক্টিভ রিডিং করে কিন্তু বুঝছি যে ইগো ডিসেন্টারিং মানে ডিসেন্টারিং মানেই ডিট্যাচ, মানে ইগো থেকে আলাদা। আবার কনসেপচুয়াল যেটা আমাদের আগের ইয়াতেই এক্সপেরিমেন্ট ছিল যে থার্ড পার্সন ভিউ থেকে তারা দেখতেছে, সো এটাও ডিট্যাচডই, মানে আলাদা হয়ে দেখা। ওয়াইজার ডিসিশন এখানে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি বলতেছে। সো দিস ইজ ট্রু, এটা ট্রু হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার যদি আসি আমাদের 40 নাম্বারে, ইন্টেলিজেন্সের কথা গ্রসম্যান বলতেছে। লিমিটেড টু পার্সনের উইজডম হচ্ছে ইন্টেলিজেন্স লিমিটেড এক্সটেন্ট। ওকে, আচ্ছা, এই যে গ্রসম্যানের কথা শুরু হলো, উইজডম, ওয়ান সিচুয়েশন টু আদার, কন্টেক্সচুয়াল ইফেক্ট, আন্ডারস্ট্যান্ডিং রিলেশন, ওয়াইজ জাজমেন্ট, social affective outcomes compared to generalized traits. How a wisely person becomes given is more informative for understanding or forgive, retaliate as compared to knowing whether the person may be wise in general. দেখেন এখানে কিন্তু অনেকখানি আপনার মিনিংটা বুঝতে হবে। এখানে ওরা কিন্তু মিনিংটার উপরে ফোকাস দিছে বেশি এবং একটু প্যারাফ্রেজ করছে। দেখেন এখানে কিন্তু আমাদের ইন্টেলিজেন্সের কথা উপরে চলে আসছে, রাইট, বাট গ্রসম্যানের কথা কিন্তু আসেনি। সো এইটুকু কি, এই যে এইটুকু কিন্তু বাদ, এইটুকু আমাদের স্কিপ, এই জন্য এইটুকু কিন্তু আমি স্কিপ করে গেছি, গ্রসম্যানকে আগে খুঁজছি, নাহলে পুরোটা পড়লে কিন্তু টাইম ওয়েস্ট হইতো। আমি গ্রসম্যানকে খুঁজে পাইছি যে হ্যাঁ গ্রসম্যান এই যে কোর্ট শুরু করছে মানে এটা গ্রসম্যান, সো আমি কিন্তু স্কিপ করছি। তারপরে কিন্তু আমি এখানে অ্যাক্টিভ রিডিং করছি যে রিমার্কেবল, যে মানুষ সিচুয়েশন ফেস করলে তার আন্ডারস্ট্যান্ডিং বাড়ে, সে ভালো জাজমেন্ট নেয়। বুঝলাম, ওয়াইজ ডিসিশন, উইজডমের কথা বলতেছে, ভালো কথা। তাহলে এখানে ইন্টেলিজেন্স যে এফেক্ট, ইন্টেলিজেন্স দ্বারা যে খুব বেশি ডিটারমাইন হয় না, মানে উইজডম, এটা কোথায় আছে? আমরা উইজডম পাইলাম যে ঠিক আছে সিচুয়েশনের উপরে মানুষ বুঝে। আচ্ছা, এখানে বলতেছে যে কম্পেয়ার টু জেনারেলাইজড ট্রেটস। আচ্ছা, জেনারেলাইজড ট্রেটস বলতে কি বোঝাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতেছি না, রাইট? এটা কিন্তু আমি তখনও বুঝিনি জেনারেলাইজড ট্রেট বলতে কি বুঝাইছে। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে আমাদের লিমিটের কথা কোথায় বলা হচ্ছে, ঠিক আছে, বা ইন্টেলিজেন্সের কথা কোথায় বলা হচ্ছে। আচ্ছা, ওয়াইজ পারসন, ইনফরমেটিভ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, সিচুয়েশনে ইনফরমেটিভ আন্ডারস্ট্যান্ডিং ওর ও মানে ওয়াইজ হয়,
ইমোশনের কম্পেয়ার টু কিসের কম্পেয়ার টু নোয়িং ওয়েদার দ্য পার্সন মে বি ওয়াইজ ইন জেনারেল। এবং মানুষটা কি আসলে জ্ঞানী কিনা, তার মানে এখানে কিন্তু ইন্টেলিজেন্স বোঝাচ্ছে। এখানে প্যারা ইন্টেলিজেন্সকে কত ঘুরায় পেঁচায় বলছে দেখেন, ঠিক আছে, ইন্টেলিজেন্সকে কত ঘুরায় পেঁচায় বলছে এবং পুরাটাতে কি বুঝাইছে আসলে, পুরাটাতেই বুঝাইছে যে হ্যাঁ সিচুয়েশনের উপরে বেশি মানে মানুষ যত সিচুয়েশন ফেস করে সেটার উপরে আসলে সে বেশি কি বলে যে ওয়াইজ হয়, সে তত বেশি জ্ঞানী হয়। এমন না যে তার বুদ্ধির উপর ডিপেন্ড করে। এখানে নোয়িং ওয়েদার দ্য পার্সন মে বি ওয়াইজ ইন জেনারেল, ওয়াইজ ইন জেনারেল বলতে কি বোঝাচ্ছে এখানে, এখানে কিন্তু বুদ্ধির কথা বলতেছে। কারণ আগেই বলছে জেনারেলাইজ ট্রেট, জেনারেলাইজ ট্রেট মানে কি একটা মানুষের বৈশিষ্ট্য কি জ্ঞানী, একটা মানুষ কি, একটা মানুষকে কখন আমরা জ্ঞানী বলি, যখন তার ইন্টেলিজেন্স আছে, রাইট, যখন তার ইন্টেলিজেন্স আছে। এখন এই ইন্টেলিজেন্সটা কখন আছে, এই ইন্টেলিজেন্স আছে আমরা কিন্তু নর্মালি বলতে পারি হ্যাঁ সে জ্ঞানী, কারণ সে বুদ্ধিমান, ঠিক আছে। বাট যখন সিচুয়েশনের কারণে একটা মানুষ বেশি মানে জ্ঞানী বা বেশি সে জ্ঞান মানে সিচুয়েশন সে বুঝতে পারে এবং আরো ভালোভাবে সে করতে পারে, আউটকাম দিতে পারে, এটা যখন বলতেছে তার মানে এই জেনারেলাইজ স্টেট বলতে কিন্তু বুদ্ধিকে বোঝাচ্ছে। বুদ্ধি জিনিস এবং শুরুতেও ইন্টেলিজেন্সের কথা আসছিল। সো দেখেন অ্যাসোসিয়েট উইজডম এবং ইন্টেলিজেন্সি, ঠিক আছে। হয়তো এটা এটা পড়লেও হয়তো এই যে এটা এখন আমার চোখে পড়লো, হয়তো লাস্টে মানে টাইম থাকলে পুরোটা একবার রিডিং দিতাম, ঠিক আছে, এই প্যারাগ্রাফটা। কিন্তু দেখেন অ্যাসোসিয়েট উইজডম আর ইন্টেলিজেন্স, অলরেডি উইথ ইন্টেলিজেন্স পার্টিকুলার পার্সোনালিটি ট্রেট, এই যে অলরেডি ব্যাপারটা কিন্তু আরো ক্লিয়ার হয়ে গেল। এইখান থেকে কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে গেল যে একটা হচ্ছে অ্যাসোসিয়েট উইজডম উইথ ইন্টেলিজেন্স, একটা হচ্ছে কোনো কিছুর সাথে লিঙ্ক হয়ে বুদ্ধি, আরেকটা হচ্ছে মানুষের স্বভাবগত যে বুদ্ধি, পার্সোনালিটি ট্রেট। বুঝতে পারছেন? তো দেখেন একটা জিনিসকে কত ঘুরেছে এবং এটা অবশ্যই ট্রু বুঝাইছে। মানুষ যে বুদ্ধির উপরেই যে সে সে লিমিট মানে তার বুদ্ধি যে কি বলে ইন্টেলিজেন্স দ্বারাই মানে ইন্টেলিজেন্স দ্বারাই মানে কিছু মানে তার একটা মানুষ জ্ঞানী কিনা এটা নির্ভর করে তার কত বুদ্ধি আছে, এটা কিছুটা ক্ষেত্রে মানে প্রভাব ফেলে, ঠিক আছে। ইজ ডিটারমাইন্ড বাই দেয়ার ইন্টেলিজেন্স অনলি আ ভেরি লিমিটেড এক্সটেন্ট, কিছু মাত্রায় এটা নির্ভর করে ও বলতেছে। এবং আমরা প্যারাগ্রাফ থেকেও কিন্তু তাই বুঝলাম, রাইট? আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? ভাইয়া বুঝি নাই। আচ্ছা আমি আবার করতেছি। সেটা হচ্ছে যে দেখেন সে এখানে দেখেন এই জন্য আমি বলছিলাম যে বেশি টাইম রাখতে প্যাসেজ 3 এর জন্য, ঠিক আছে, যদি অনেকবার বললাম এই কথাটা, কারণ এখানে টাইম লাগতেছে। দেখেন মানে আমার আমার এখানে অ্যান্সার বের করতে ঘাম ছুটে যাচ্ছে, ঠিক আছে, আমি আপনাদের কি ভাইয়া বলবো। মেন প্রবলেম হচ্ছে লিমিটেড এক্সটেন্টটা দিয়ে না একদম পেঁচাই ফেলতেছে। মানে এখানে হ্যাঁ, বলতেছে হচ্ছে একটা জিনিস হুম, যেটাকে সামারাইজ করে আবার এখানে মানে এই যে রাইট, লিমিটেড এক্সটেন্টটা এই মানে পুরা টোটালি আউট অফ মানে এক্স্যাক্টলি সেন্স হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি পুরা প্যারাগ্রাফের সামারি করছে এক সেন্টেন্সে, ঠিক আছে। কারণ প্রথমে অ্যাসোসিয়েট উইজডম অফ ইন্টেলিজেন্ট পার্টিকুলার পার্সোনালিটি ট্রেট কি বুঝাইছে আমি তো বুঝি নাই, আমি তো স্কিপ করে গেছি গ্রসম্যানকে খুঁজতে। সো গ্রসম্যানের কথা আসার পরে আমি তখন এটা পড়লাম যে আচ্ছা ঠিক আছে, উইজডম সিচুয়েশনের উপরে বাড়তেছে, ওকে ফাইন, স্ট্রঙ্গার হচ্ছে, কনটেক্সচুয়াল এফেক্ট করতেছে আন্ডারস্ট্যান্ডিং, ওকে ফাইন, বিটুইন ওয়াইজ জাজমেন্ট এন্ড সোশ্যাল, আচ্ছা ঠিক আছে ফাইন, যে ও যে সিচুয়েশন ফেস করতেছে তার সে বেশি ওয়াইজ হচ্ছে, বুঝলাম জিনিসটা, ইন্টেলিজেন্স কই এখানে। আচ্ছা জেনারেলাইজ ট্রেটস কম্পেয়ার টু জেনারেল ট্রেটস, আচ্ছা জেনারেল ট্রেট বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা তারপরে আবার গ্রসম্যানই এটাকে এক্সপ্লেইন করতেছে, কি এক্সপ্লেইন করতেছে, আচ্ছা সরি, গ্রসম্যানই কি এক্সপ্লেইন করতেছে, যে একটা মানুষ জানে সেটা হচ্ছে জেনে সে একটা সিচুয়েশন কিভাবে চলবে সেটা বেশি ইফেক্টিভ, ঠিক আছে, সেটা হচ্ছে মোর ইনফরমেটিভ ফর আন্ডারস্ট্যান্ডিং, সেটা বোঝার জন্য আরো ভালো, কার থেকে, যে যাকে মনে করা হয় সে জানে, ইন জেনারেল সে জানে মানে কি, মানে ইন জেনারেল কেউ যদি একটা মানুষকে জ্ঞানী বলা হয় এটার মানে কি বোঝাচ্ছে, এটাকে ডিপ আন্ডারস্ট্যান্ডিং দরকার এটা বোঝার জন্য। মানে বেসিক্যালি ওরা কিন্তু জিনিসটাকে মিনিংটাকে পুরাপুরি একদম যত ধরনের লেয়ার করা যায় লেয়ার করে আপনার এটার মধ্যে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। প্রথম লেয়ার করছে কি, দুইটা জিনিসকে এমন ভাবে বলছে অ্যাসোসিয়েট, দেখেন
প্রথমে এখানে আপনাকে মিসগাইড করছে, কারণ আপনি ভাবতেছেন যে হ্যাঁ ইন্টেলিজেন্সের কথা বলছে, বাট এই ইন্টেলিজেন্স না, এটা আপনি কিন্তু শুরুতেই বুঝতে পারবেন না, এটা বোঝা ইম্পসিবল। উই অ্যাসোসিয়েট উইজডম উইথ ইন্টেলিজেন্স মানে কিন্তু বোঝাচ্ছে যে সিচুয়েশনের উপরও ফেস করে যে ইন্টেলিজেন্সটা হচ্ছে, ও যে ওয়াইজ হচ্ছে, উইজডম গেইন করতেছে, এইটা বোঝাচ্ছে। দেখেন কিভাবে মিসগাইড করছে, এটা মানে খুবই টাফ ছিল আর কি। আমার জন্য আসলে বুঝতে আসলে ঘাম ছুটে গেছে, এটা আসলে টাফ ছিল। সো দেখেন এইখানে কিন্তু ওরা কিভাবে জিনিসটাকে ঘুরাইছে, ঠিক আছে। আমি কিন্তু লাস্ট এই জেনারেল ট্রেট এবং যে একটা মানুষ ইন জেনারেল জানে বা ওয়াইজ জ্ঞানী, তখন আমি বুঝতে পারছি আচ্ছা এখানে এই ইন্টেলিজেন্স, তাহলে এই ইন্টেলিজেন্স, কারণ এই ইন্টেলিজেন্স না যেটার কথাও বলতেছে, এই মানুষ যেটা গেইন করলো সিচুয়েশনে ফেস করে, এবং যে ইন্টেলিজেন্ট হলো এই ইন্টেলিজেন্ট, এবং একটা মানুষ মানে স্বভাবগতভাবে বা ইন জেনারেল মানে স্বাভাবিকভাবেই সে জ্ঞানী, এই দুইটা কিন্তু সেম না। একজন অভিজ্ঞ এক কথা এখানে বোঝানো হচ্ছে যে একজন অভিজ্ঞ জ্ঞানী, একজন শুধু জ্ঞানী। বুঝতে পারছেন জিনিসটা? এইভাবেই কিন্তু জিনিসটা সাজাইছে যে অ্যাসোসিয়েট উইজডম উইথ ইন্টেলিজেন্স অর পার্টিকুলার পার্সন। আমরা কিন্তু উইজডমটাকে ইন্টেলিজেন্সের সাথে অ্যাসোসিয়েট করি, এটা ট্রু যে আমরা বুদ্ধির সাথে কিন্তু উইজডমটাকে গোলাই, ঠিক আছে, অর পার্টিকুলার পার্সন বা কারো একটা অংশ হিসাবে। বাট রিসার্চ শোজ অনলি আ পজিটিভ রেজাল্ট বিটুইন ওয়াইজ থিঙ্কিং অ্যান্ড ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স। দেখছেন এখানে আমি ভাগ্যি সেটা পড়িনি, তাহলে আমি আরো বেশি মিসগাইডেড হইতাম, ঠিক আছে। আমি বেশি পড়িনি, এই জন্য আমি এই যে এখন দেখেন আবার ইন্টেলিজেন্স ওয়ার্ডটা ইউজ করছে। একটা হচ্ছে ওয়াইজ থিঙ্কিং বলতেছে আর একটা ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স বলতেছে। এখন কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার। ওয়াইজ থিঙ্কিং মানে কি? ওয়াইজ থিঙ্কিং মানে এখানে বোঝাচ্ছে বেসিক্যালি যেটা মানুষ মানে জ্ঞানীভাবে ভাবে, আর ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স মানে যেটা অলরেডি এক জায়গায় আছে, যে বুদ্ধিটা এক জায়গায় আছে। বুদ্ধি বলতে কি বোঝাচ্ছে? যেটা মানুষের স্বভাবগতভাবে মানুষ যেটা জ্ঞানী, যে আমরা ধরেন একটা মানুষের সাথে আপনার দেখা হলো, আপনি বলেন লোকটা জ্ঞানী, তাকে দেখে জ্ঞানী মনে হয়। আপনি কি জানেন সে তার কি জীবনে কি কি অভিজ্ঞতা আছে না আছে? আপনি কিন্তু জানেন না, বাট আপনার মনে হলো সে জ্ঞানী, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টেলিজেন্স। আর একটা অভিজ্ঞ ইন্টেলিজেন্স, সে ফেস করছে, ওয়াইজ থিঙ্কিং করছে, তারপরে সে ইন্টেলিজেন্স হয়েছে, ঠিক আছে। মেবি আবার দেখেন এখানে গুলাইছে কিভাবে, যে লাস্টেও মেবি ওয়াইজ ইন জেনারেল বলতে এখানে ইন্টেলিজেন্সটাই বোঝাচ্ছে। সো এটা একটু টাফ ছিল, বাট মানে এই জন্য আমরা বলি, এই জন্য আসলে প্যাসেজ 3 এর ক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের টাইম রাখতে হবে, কারণ এখানে আপনি অ্যাক্টিভ রিডিং করেও টাইম পাবেন, মানে হয়তো নাও বুঝতে পারেন, আপনাকে এখানে ডিটেল রিডিং করতে হবে, মানে ভেঙে ভেঙে পুরোটা পড়তে হবে, তারপরে যদি মেক সেন্স করতে পারেন। তাও এখানে অনেক জায়গায় ধরেন মিসগাইড করছে। এই ইন্টেলিজেন্স ওয়ার্ডটা বোথ ফর আপনার অভিজ্ঞ ওয়াইজ এবং ধরেন স্বভাবগত ইন্টেলিজেন্ট ওয়াইজ, দুইটার ক্ষেত্রে ইন্টেলিজেন্স ইউজ করছে। আবার দেখেন একটা অভিজ্ঞর ক্ষেত্রে ওয়াইজ ওয়ার্ডটা ইউজ করছে। আবার ওয়াইজ ইন জেনারেল বলতে আপনার একটা মানুষ ধরেন এমনি স্বভাবগতভাবে জ্ঞানী, সেটা বোঝাচ্ছে। তাহলে এখানে স্টুডেন্টরা কনফিউজ হবে না কেন, আপনি আমাকে বলেন, ঠিক আছে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা আরো ব্রেকডাউন করে? হ্যালো? হ্যাঁ ভাইয়া বুঝছি, কিন্তু এটা বের ওই করাটাই টাইমে চ্যালেঞ্জ, গিয়ে রাইট। ভাইয়া হ্যাঁ, এটা বের করাটাই কিন্তু চ্যালেঞ্জ, ঠিক আছে। এটা বের করাটাই চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু 40 নম্বরের অ্যান্সারটা খুঁজে পাইলাম, এবং এটার ক্ষেত্রে দেখেন আমি হয়তো পুরাটা পড়তাম না, আমি এখানে যখন পাইছি আমি এখানে 2 লিখে দিছি, ঠিক আছে। আমি কিন্তু পুরাটা হয়তো লাস্টে টাইম থাকলে হয়তো একবার চেক দিতাম, বাট আমি মোটামুটি শিওর হয়ে গেছি যখন এখানে সেম ওয়েতে ধরেন জেনারেল ট্রেটের কথা বলছে, আবার বলতেছেন যে ধরেন সিচুয়েশনে একজন বেশি বিহেভ ওয়াইজ পারসন বেশি ইম্পর্টিভ, তা কার থেকে, ইমোশনালি কার থেকে, যে হচ্ছে ওয়াইজ ইন জেনারেল মানে হচ্ছে যে বিজ্ঞ, ইন জেনারেল মানে সে মানে জ্ঞানী ইন জেনারেল,
আবার এখানে ক্যারেক্টার ট্রেটস এর কথা বলছে, তখন আমি বলছি আচ্ছা স্বভাবগত বা বৈশিষ্ট্যগতভাবে যে জ্ঞানী, এটার সাথে অভিজ্ঞতার তুলনা করছে, তখন কিন্তু আমি ট্রু লিখছি। আমার কিন্তু পুরাটা না পড়লেও মানে বুঝতে পারছি, বাট আই গেস দেখা যাবে যেটা এটা হয়েছে কি হয়নি। এত কথা বলতেছে, পরে যে যদি দেখি ফলস তাহলে মান ইজ্জত যাবে। যাই হোক, না আমার মনে হয় এটা ট্রুই হবে, আমি শিওর, এটা 100% শিওর এটা ট্রু এখন পুরোটা ডিটেল পড়ার পরে। আচ্ছা ওকে, 37 এবং 38টা আমি এখন বলবো যে নট গিভেন, ঠিক আছে? কারণ এখন আমরা একটু ডিটেল, তখন আমার মনে হয়েছে, বাট আমি তারপরে মনে হয়েছে যে আচ্ছা স্কিপ করি। ওকে দেখি ভাইয়া এটা কি ওখানে যে বললো যে অ্যাওয়ার, বাট ওখানে তো ওরা অ্যাওয়ার ছিল না, ওদেরকে টাইম দিছে তারপরে লিখতে বসে, এই কারণেই কি নট গিভেন ভাইয়া? না না, এখানে দেখেন অ্যাওয়ারনেসের কথা কোথাও বলা হয়নি। ওরা অ্যাওয়ার্ড ছিল কি ছিল না এটার কথা আমার তখনই মনে হয় 37টার পরে যখন 38ও খুঁজে পাইনি, আমি জানি এটা রাইট হবে কিনা, বাট আমার মনে হচ্ছে 38ও নট গিভেন। কেন আমি বলি, এক্সপ্লেন করি। যে প্রথমত যখন বলতেছে অ্যাওয়ারনেসের কথা, ঠিক আছে, ওরা যখন ধরেন এই যে কাপল রোমান্টিক রিলেশনশিপ ওরা যখন করতেছে, ইনস্ট্রাক্ট করা হয়েছে অলরেডি, সো দে ওয়ার অ্যাওয়ার, ঠিক আছে, দে ওয়ার অ্যাওয়ার। সরি সরি, ভিজুয়ালাইজ করতে, আচ্ছা এখানে আপনি ঠিকই বলছেন, আই গেস এখানে অ্যাওয়ারনেসের কথা বলা হয়নি, তাদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে যে তাদের আনরিজলভড রিলেশনশিপটাকে দেখতে, ঠিক আছে, আউটসাইডারের পয়েন্ট ভিউ থেকে। আচ্ছা পার্টিসিপেন্ট দেন ডিসকাস দ্য ইনসিডেন্ট, আচ্ছা ঠিক আছে, টেকিং পার্ট ওয়াইজ রিজনিং, 10 মিনিট তারা করলো, রোড করলো, সিগনিফিকেন্টলি ওয়াইজ রিজনিং করছে, রেকগনাইজিং পার্সপেক্টিভ এন্ড সার্চিং ফর আ কম্প্রোমাইজ কম্পেয়ার্ড টু। আচ্ছা এটা একটু টাফ, এটাও টাফ, আমি বলবো যে এটা টাফ, বাট এখানে আমার ইস্যু হচ্ছে, এটাকে ফলস মনে হচ্ছে যদিও, তবে আমার ইস্যু হচ্ছে যে এখানে কিন্তু যে ওয়াইজ ওদেরকে জানানো হয়েছে কি হয়নি, বিষয়টা বুঝতে পারছেন? তাদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে যে তোমরা এটা এটা করো, এটা এটা করো, এটা কিন্তু বলতেছে কোশ্চেনে, মানে সরি প্যাসেজে তাদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে যে হ্যাঁ তোমরা ভিজুয়ালাইজ করো যে তোমরা কোনো আউটসাইডার, তারপরে তোমরা কনফ্লিক্টটাকে রিজলভ করা ট্রাই করো, এটাই বলতেছে কিন্তু। এবং পরে তারা কনক্লুড করতেছে হ্যাঁ ওয়াইজ রিজনিংটা বাড়ছে, বাট এখানে যে পার্টিসিপেন্টদের ধরেন অ্যাওয়্যার করছে বা করেনি এই জিনিসটা কিন্তু উল্লেখ নাই, আছে আমরা কিন্তু পড়লাম উল্লেখ নাই, মানে আমার যেটা মনে হচ্ছে আর কি, couples in long term relationship were instructed to visualize unresolved আউটসাইডের চোখ থেকে দেখতে, তারপর তারা ডিসকাস করছে 10 মিনিটের মতন, তারপরে তারা লিখছে, তারপরে তারা সেটাকে সিগনিফিকেন্টলি দেখলো যে তারা ওয়াইজ রিজনিং করছে, একে অপরের দৃষ্টিভঙ্গি দেখতে পারছে, সার্চিং ফর কম্প্রোমাইজ তারা রিচ করতে পারছে, কাদের থেকে, ইগোসেন্ট্রিক কন্ডিশনের থেকে তারা বেটার করছে আর কি। সবই বুঝলাম, কিন্তু অ্যাওয়্যার করছে কি করেনি সেটার কথা কই, ইনস্ট্রাক্ট করে বসে এটা এটা করতে, বাট আমি বলবো এটা নট গিভেন, আমি বলবো এটা নট গিভেন। এবং যেহেতু এখানে 37 এবং 38 এই প্যারাগ্রাফেই হওয়ার কথা আমরা যেটা দেখলাম, রাইট, সো এখানে কিন্তু লেন্থ অফ কাপল রিলেশনশিপের কথাও কিন্তু আমি কোথাও পাইনি, যে কতদিন ধরে তারা রিলেশনশিপে, এটার কথা বলা হয়নি। ইম্প্যাক্ট অন দ্য রেজাল্ট, এবং রেজাল্টে এটার ইম্প্যাক্টের কথাও বলা হয়নি। আমরা তো পুরাটাই পড়লাম এবং আমি তো পুরাটাই আপনাকে ট্রান্সলেশন করে বললাম ইন জেনারেল, তাই না? কোনো কোনো টাইম ফ্রেম পাইছেন যে 10 মিনিট তারা ডিসকাস করতে পাইছি, বাট তারা কতদিন রিলেশনশিপে ছিল এটা কিন্তু বলা নাই, রাইট? সো আমি বলবো এটা নট গিভেন। একসাথে সাধারণত নট গিভেন দুইটা থাকে না, হইতে পারে উপরেটা ভুল করতেছি আমি, কি জানি আমি, এটাও আমাদের হয় বুঝছেন, যে আমরা ভাবতেছি চাই একসাথে দুইটা, আচ্ছা একসাথে তিনটা ধরেন ফলস গেল, আপনি ভাবতেছেন একসাথে তিনটা ফলস কিভাবে যায়, ঠিক আছে আমি একটা ট্রু করে দেই, এটাও আমাদের মধ্যে কাজ করে। আচ্ছা আচ্ছা দেখা যাক, আমি তো পুরো প্যারাগ্রাফটাই পড়ছি, আই থিঙ্ক নাই, ঠিক আছে দেখা যাক, কিন্তু আমি বুঝাইতে পারছি কিনা কিভাবে এটা আমি এই কনক্লুশনে রিচ করলাম। এবং দেখেন আমি কিন্তু শেষ করে কিন্তু ফিরেই আসছি এটা সলভ করতে। প্রথমে স্কিপ করছি আমি, আমার মনে হয়েছিল নট গিভেন, বাট আমি আমার ডাউটটাকে সাইডলাইন করে
আমি সামনে আগায় গেছি কারণ আসলে বুঝতে পারতেছিলাম না যে ফলস নাকি নট গিভেন। এমনকি আপনার কথা শুনে আমি তো ধরেই আমি মানে ভাবতেছিলাম যে ফলস হবে। পরে আবার মনে হলো যে না, এখানে তো কোথাও বলে নাই যে অ্যাওয়্যার করছে কি করেনি। ওকে, টাইম ফর দ্য মোমেন্ট অফ ট্রুথ, যে আসলে কি পারলাম কি পারলাম না। আমি 40 নাম্বার নিয়ে আমি শিওর, 39 নাম্বার নিয়েও আমি শিওর, 36 নাম্বার নিয়েও শিওর, 37, 38 আমার মনে হয় নাই, 37 নিয়ে আমি শিওর না, 38 আমার মনে হয় নাই। এটা কত নাম্বারে আমরা টেস্ট 3 তে? আচ্ছা, এর উপরে টেস্ট 2, হ্যাঁ ফলস। এই যে নট গিভেন, আই ওয়াজ রাইট, নট গিভেন। উফ, ট্রু, হ্যাঁ এই যে লাস্ট এটা ট্রু বলছিলাম। ওরে আল্লাহ, এটা আসলে ভালোই টাফ ছিল, নট কেন লাই। অবশ্য আমার অনেকদিন প্র্যাকটিসও নাই, এটাও আরেকটা কারণ হতে পারে যে আমার আসলে এত টাফ লাগলো। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি কিনা যে কিভাবে সলভ করতেছি? জি ভাইয়া, চুল ছাড়া বিশ্লেষণ করতে হবে, সামারাইজ করতে হবে। রাইট। যেটা দেখেন এখানে কিন্তু স্টেটমেন্ট যখন দিছে এবং এটা এটা যখন কোশ্চেন পড়ছি তখন বুঝতে পারছি এখানে কিন্তু ওভারঅল স্টেটমেন্ট বলতেছে। কোনো দেখবেন যে এখানে কিন্তু কোনো ওভারঅল কোনো ইনফরমেশনের কথা বলা হয়নি। ধরেন ডেট ওরকম, ওল্ড এজ, বা ধরেন ফেমাস ফর দিস টাইম বা হ্যান ত্যান, ঠিক আছে, দিস ওয়াজ পপুলার, এরকম কোনো নির্দিষ্ট কোনো কিছু কিন্তু দেওয়া নাই। এবং হ্যাঁ, এগুলো পুরা ট্রু ফলস কম, লিস্ট অফ হেডিং মনে হচ্ছে বেশি। এভাবে আমরা রাইট, লিস্ট অফ হেডিং বের রাইট, করি। রাইট, ঠিক আছে। সো এই এই জিনিসটাই দেখেন যে এখানে কিন্তু ওইভাবে জিনিসটাকে এবং এটা প্যাসেজ 3 এর ক্ষেত্রে ওরা এরকম করে থাকে আর কি, ঠিক আছে। সো এই জন্য দেখেন আমি কিন্তু দুইটা দুইটা করে কিওয়ার্ড মনে রেখে আমি কিন্তু যাইনি, কারণ আমি জানি যে এখানে আমার আসতে হবে, ঠিক আছে। আহ তো এটাই, এবং আমি যেটা আমার কাছে সন্দেহ মনে হয়েছে আমি, এবং ট্রু ফলস আসলে মেইন প্রবলেমটা কখনো কিন্তু ট্রু আর নট গিভেনের মধ্যে প্রবলেমটা খুব বেশি হয় না। মেইন প্রবলেমটা হয়েছে ফলস এবং নট গিভেনের মধ্যে। এবং দেখেন অ্যাওয়্যার করেনি, ইনস্ট্রাক্ট করছে, ইনস্ট্রাক্ট করে এবং অ্যাওয়্যার করছে। আমিও কিন্তু ধরে নিছি আচ্ছা ঠিক আছে তাহলে বোধহয় ফলস হবে, ঠিক আছে। বাট পরেরটুকু যখন আবার পড়লাম, আমার প্রথমে তো আমি ইনস্ট্রাক্টের কথাটা পড়িনি, ওই জন্য আমার কাছে আগে মনে হয়েছিল নট গিভেন। কিন্তু ইনস্ট্রাক্ট পড়ার পরে আমি কিন্তু মনে করছি আচ্ছা ঠিক আছে এটা তাহলে ফলস হবে। কিন্তু পরে দেখলাম ইনস্ট্রাক্ট আসলে কি করছে, যে না, তাদেরকে তো আসলে নিজেদের ইস্যুগুলো সলভ করার ইনস্ট্রাকশন দিছে। তারা আসলেও কোনো ওয়াইজ রিজনিং নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে এটা তো কোনো উল্লেখ নাই, ঠিক আছে। পরে আমি ক্লিয়ার হলাম যে না, এটা নট গিভেনই হবে। আর পুরো টাইমটা তো কোনো লং লেন্থ রিলেশনশিপ কত লং ইম্প্যাক্ট হচ্ছে কিনা এটা তো কোনো কথাই বলা নাই, ঠিক আছে। এটা 38টা ইজি ছিল টু বি অনেস্ট, ঠিক আছে, 38টা ইজি ছিল। বাট যেহেতু আমি 37টা যেহেতু করিনি এবং 38 সেম প্যারাগ্রাফে ছিল, এই জন্য আমি স্কিপ করে গেছি যে আচ্ছা ঠিক আছে পরে দেখতেছি। এটাই, আহ এটা আসলে নিজে প্র্যাকটিস না করা পর্যন্ত আসলে আপনি টের পাবেন না আসলে জিনিসগুলো তারা কিভাবে ঘুরায়। এবং আম আমি বলব যে আমি যখন করছিলাম তখন আমার এক্সাক্ট 20 মিনিটসই লেগে গেছিল আরকি পুরাটা কমপ্লিট করতে। প্যাসেজ 2 এটা, এবং সরি আমার 22 মিনিটস লাগছিল। বাট আমি আবার ঘড়ি ধরে আবার কাউন্ট করছিলাম। সো আমার প্যাসেজ 1 এবং 2 তে টাইম সেভ হইছিল। আর এইজন্যই আমি হচ্ছে কিন্তু আপনার দেখা যায় যে আ কি বলে হয়েছিল, এইজন্যই কিন্তু আমি আপনার ইয়াটা করতে পারছিলাম আরকি, রিভিশন দিতে পারছিলাম যে কোনো স্পেলিং মিস্টেক এগুলা। ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যে স্টুডেন্টরা প্যাসেজ 3 তে আ টাইম কভার করতে পারে না, এইজন্য রিভিশনও দিতে পারে না। ধরেন কোনো স্পেলিং মিস্টেক থাকলে স্পেলিং মিস্টেকই থেকে যায়, মার্ক চলে যায় বা এরকম আরকি। সো প্যাসেজ 1-2 তে যত সম্ভব টাইমটাকে কাট করতে হবে। প্যাসেজ 3 তে টাইম লাগবেই, মাস্ট। ঠিক আছে? এটাই। আ আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকে আর আসলে স্পিকিংটা করে আর বেশি আসলে ইনফরমেশন দেওয়া ঠিক হবে না। আরো বেশি এটাকে করা ঠিক হবে না। আমি মনে করি যে দিস ইজ মোর দেন এই ইনফরমেশনটাকে আমি বলবো যে রেকর্ডিংটা কালকে যখন দিব, আপনি এমনকি নিজে ট্রাই করার আগেও একবার ফাস্ট ধরেন 1.5x স্পিড দিয়েও হইলেও একবার দেখে নেবেন, ঠিক আছে। কারণ আমি আসলে আমরা টেকনিকটা বলতেছি ঠিকই, ঠিক আছে। আপনি টেকনিক দিয়ে প্যাসেজ 1 প্যাসেজ 2 তে পার পেয়ে যাবেন,
প্যাসেজ 3 তে আপনার আসলেও ভোকাবুলারি এবং মানে ইংলিশ বোঝাটা ইজ আ বিগ ফ্যাক্টর। ঠিক আছে? বুঝতে পারাটা ইজ আ বিগ ফ্যাক্টর। প্যাসেজ 3 তে এটা 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 ওভার মানে এটাকে এভয়েড করার কোনো ওয়ে নাই। এটা ফেস করতেই হবে। আর হচ্ছে ভাইয়া এটা মিথ কিনা জানি না। আমি আগে হ্যাঁ, যেখানে হচ্ছে বলেন। কোচিং করেছিলাম ওখানে আমাকে সাজেস্ট করতো কি থার্ড প্যাসেজটা আগে করতে। শুরু থেকে। এই যে দেখেন আপনি যদি এইটা যদি আগে শুরু করতেন, আপনি যদি এটা আগে শুরু না, না করতেন ভাইয়া দেখেন মানে না মানে রিয়েল কোয়েশ্চেনে না। মানে হচ্ছে প্র্যাকটিসের জন্য। বাসায় থার্ড প্যাসেজ গুলো বেশি, বেশি করে করতে। তাহলে কি আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। আমি জানি না এটা মিথ কিনা। কিন্তু ভাইয়া এটা তো শুরুতেই তো আপনার খুঁজেই পাবো না, একটাও হবে না। হ্যাঁ, হ্যাঁ। এমন একটা আমি অবস্থা। আমি এইটার সাথে আমি ডিসএগ্রি করব এইজন্য, কেন আমি বলি শুরু থেকে যাতে আপনার আগে কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। ইংলিশ পারা না পারার থেকেও সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে কনফিডেন্স। আপনার যদি কনফিডেন্স থাকে, কনফিডেন্স যদি শুরুতেই ব্রেক হয়ে যায়, কারণ আমার এরকমও স্টুডেন্ট ছিল যে প্যাসেজ সেম কাজ করতো। প্যাসেজ 3 দিয়ে শুরু করতো। এবং পরে আমাকে বলতেছে যে, "ভাই আমার মনে হয় না যে আমি ইয়া করতে পারবো। আমার মনে হয় না যে আমি হচ্ছে এক্সামটা দিতে পারবো। আমি তো প্যাসেজ 3 একদমই পারতেছি না। যা আমি তো মনে হয় না ভালো করব।" আমি বললাম যে, "তুমি প্যাসেজ 3 কেন প্র্যাকটিস করতেছো বারবার? তুমি প্যাসেজ 1-2 গুলা আগে ইয়া করো। তুমি প্যাসেজ 1-2 করে মানে যখন দেখবা যে তুমি একটা লেভেলে পারতেছো, তখন তুমি যখন 3 তে হাত দিবা, ট্রাস্ট মি অটোমেটিক তোমার কিন্তু কনফিডেন্সের বুস্টেই তুমি কিন্তু হচ্ছে প্যাসেজ 3 তে বেটার করবা।" আমি মানে এভাবে বলছিলাম তাকে আরকি। সো এটা ট্রু কিন্তু যে আপনার যখন সাহসটা থাকবে, ধরেন একজন সাঁতার কাটতে যাবে। সাঁতার কাটতে যেয়ে, সুইমিং করতে যেয়ে সে যদি একটা সার্টেন লিমিট পর্যন্ত সে দেখেন যে হ্যাঁ, সে নদীর ধরেন পুকুরের এই পার থেকে একদম শেষ অনেক বড় পুকুর, সে এক জায়গায় এক এন্ড থেকে আরেক এন্ডে সে সাঁতার কেটে যাবে। ১ম এই সে যদি এটা ট্রাই করতে যায় এবং সে যদি কোন রকম ডুবে যেতে নেয় এবং কেউ যদি তাকে এসে বাঁচায়, সে কিন্তু আর সাহস করবে না ওই সাঁতারটা কাটার। ঠিক আছে? বা ভয়ে থাকবে বা নিজের মোটিভেশন কমে যাবে। সো এবং আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার জন্যও আসলে প্যাসেজ 1-2 পড়ে তারপরে প্যাসেজ 3 তে যাওয়াটা বেটার। ঠিক আছে? আপনি যখন ডিফিকাল্টিটা যখন আস্তে, আস্তে বাড়বে আপনার ব্রেইনটা কিন্তু ততক্ষণে মানে রিওয়ারিং হচ্ছে। বেসিক্যালি আপনাকে সেভাবে প্রিপেয়ার করতেছে। বিষয়টা এরকম যে আপনি যদি নরমালি যেটা হয় যে আমরা যখন ওয়ার্কআউট করি বা জিম করি আমাদের কিন্তু নরমালি কিন্তু জাস্ট আপনি যদি শুরুতে এক্সারসাইজ করেন, আপনার কিন্তু মাসল ক্র্যাম্প হবে। ঠিক আছে? মাসল কিন্তু একটা জায়গায় মাসল পেইন শুরু হয়ে যাবে, কয়েকদিন থাকবে। ঠিক আছে? বা পায়ে হয়তো মাসল ক্র্যাম্প হবে যে আপনি ঠিকমতো মানে পায়ে একটা জায়গায় মাসল এমনি ব্যথা করবে। এটা কখন হয়? যখন কেউ জিম করতেছে বা ওয়ার্কআউট করতেছে সে প্রপারলি ওয়ার্ম আপটা করতেছে না। ওয়ার্ম আপ করে বডিটাকে আগে মানে ওয়ার্ম আপ করতে হবে। একটু ব্লাড গুলাকে ফ্লোয়িং করতে হবে। হার্টটাকে একটু বিট করাতে হবে। তারপর সে যখন করবে বডি অলরেডি রেডি ফর এক্সারসাইজ। বুঝতে পারছেন? সো ব্রেইনটাও সেম। যারা বলে ধরেন প্যাসেজ 3 বেশি প্র্যাকটিস করেন, এটা আমি বলব আনরিয়ালিস্টিক। কারণ এই যে যেই রিজনিং গুলা বললাম, পুরাটাই প্র্যাকটিস করবেন এবং সিরিয়ালি করবেন। ঠিক আছে? এবং কারণ এটাই আপনার কারণ ওইভাবেই এক্সামে থাকবে। এবং এক্সামেও যদি আপনি আগে প্যাসেজ 3 আগে করতে যান, ওখানে আপনার ম্যাক্সিমাম টাইম শেষ হয়ে যাবে। প্যাসেজ 1-2 এর মার্ক ইজিলি লস্ট। ইজি মার্ক হারায় হারায় ফেলবেন আরকি। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। তো এটাই। আ ওকে, আজকে এই পর্যন্তই। আর ইনফরমেশন দিচ্ছি না।